এখন আমরা চতুর্থ যে কলিগেটিভ ধর্ম বা কলিগেটিভ প্রপার্টি বা সর্বশেষ যে কলিগেটিভ প্রপার্টি সেটি সম্পর্কে জানব। তো আমাদের সর্বশেষ কলিগেটিভ প্রপার্টি বা কলিগেটিভ ধর্মটি হচ্ছে দ্রবণের অভিস্রবণ চাপ। তো প্রথমে বুঝি অভিস্রবণটা আসলে কি। দেখো, প্রথমে আমি একটু সংজ্ঞাটা একটু বলার চেষ্টা করি, তারপরে তোমাদেরকে আমি ডায়াগ্রাম দিয়ে বোঝাবো আসলে অভিস্রবণ ব্যাপারটা কি। অভিস্রবণ, তাহলে প্রথমে আমরা অভিস্রবণ ব্যাপারটা বুঝবো। অভিস্রবণটা কি? যখন নির্দিষ্ট দ্রাব এবং দ্রাবক থেকে উদ্ভূত দুটি অসমান গাঢ়ত্বের দ্রবণকে, তাহলে অবশ্যই তুমি এখানে দ্রাব এবং দ্রাবক না বলে যদি যখন দুটি অসমান গাঢ়ত্বের দ্রবণকে শুধু এতটুকুও বলো তাহলেও হবে। তাহলে কি, যখন দুটি অসমান গাঢ়ত্বের দুটি দ্রবণকে অথবা কোনো দ্রবণকে তার দ্রাবক থেকে অর্ধবেদ্য পর্দা বা ঝিল্লি পর্দা দ্বারা পৃথক করে রাখা হয়, তখন কি হয় যে নিম্ন গাঢ়ত্বের দ্রবণ থেকে বা তুমি বলতে পারো দ্রাবক থেকে, নিম্ন গাঢ়ত্বের দ্রবণ বা দ্রাবক থেকে উচ্চতর গাঢ়ত্বের দ্রবণে দ্রাবক কণার একটা স্বতঃস্ফূর্ত প্রবাহ হয়, তাকে বলা হয় অভিস্রবণ। আমি একটি ডায়াগ্রাম এঁকে তোমাদের বোঝাচ্ছি। দেখো, এরকম ইউ আকৃতির একটি নল নিয়েছি। সেই নলের মধ্যে এখানে একটি কৃত্রিম অর্ধবেদ্য পর্দা নিয়েছি বা সেমি পারমিয়েবল মেমব্রেন অর্ধবেদ্য পর্দা নেওয়া হয়েছে। অর্ধবেদ্য পর্দাটা সম্পর্কে আমরা জানবো। অর্ধবেদ্য পর্দা দু ধরনের হয়, একটা কৃত্রিম একটা প্রাকৃতিক, সেটা সম্পর্কে জানবো। তো এই দুপাশে দুটো দ্রবণ আছে, তার মানে মাঝখানে মেমব্রেন রাখা, এদিকেও দ্রবণ এদিকেও দ্রবণ। আচ্ছা, এদিকের দ্রবণটা কি? এই দ্রবণটা মনে করো নিম্নতর গাঢ়ত্বের দ্রবণ। নিম্নতর গাঢ়ত্ব মানে এই দ্রবণটা গাঢ়ত্ব কম, আর এটা হচ্ছে উচ্চতর গাঢ়ত্ব, মানে এই পাশে যে দ্রবণটা রাখা রয়েছে সেই দ্রবণটির গাঢ়ত্ব বেশি। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো যে নিম্নতর গাঢ়ত্ব মানে কি, তার মধ্যে দ্রাব কণা খুবই কম রয়েছে, এই দ্রবণে দ্রাব কণা খুবই কম রয়েছে। মনে করো নেই দ্রাব কণা, তাহলে এটা কি হয়ে যাবে? তখন এটা দ্রাবক হয়ে যাবে। আর তখন এটাকে আমি দ্রাবকের রেসপেক্টে তার মধ্যে সামান্যতম দ্রাব যোগ করলেই সেটা দ্রবণ তৈরি করবে। তাহলে বিশুদ্ধ দ্রাবকের রেসপেক্টে দ্রবণের গাঢ়ত্ব বেশি, এই সেন্সে। তো যাই হোক, নিম্নতর গাঢ়ত্বের দ্রবণকে যখন আমরা উচ্চতর গাঢ়ত্বের দ্রবণ থেকে এরকম একটা অর্ধবেদ্য পর্দা বা আর্টিফিশিয়াল অর্ধবেদ্য পর্দা বা সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে আমরা পৃথক রাখি, তখন কি হয়, এই নিম্নতর গাঢ়ত্বের দ্রবণ থেকে এই উচ্চতর গাঢ়ত্বের দ্রবণের দিকে দ্রাবক কণার, তার মানে কি, এই নিম্নতর গাঢ়ত্বের দ্রবণ থেকে উচ্চতর গাঢ়ত্বের দ্রবণের দিকে দ্রাবক কণার প্রবাহ হয়, তাই তো? তাহলে দ্রাবক কণার প্রবাহ হলে পরে কি হবে, যত সময় যেতে থাকবে তত কি এই নিম্নতর গাঢ়ত্বের দ্রবণে দ্রাবক কণার পরিমাণটা কমতে থাকবে। ফলে কি হবে, একটা সময় এটার আয়তনটা এরকম কমে যাবে, আর এদিকে তখন দ্রাবক কণার যেহেতু প্রবাহ হচ্ছে, তাহলে এদিকে দ্রাবক বাড়তে বাড়তে একটা সময় এদিকে দ্রবণের আয়তনটা বৃদ্ধি পেয়ে যাবে, তাই তো? তার মানে কি, নিম্নতর গাঢ়ত্বের দ্রবণ থেকে উচ্চতর গাঢ়ত্বের দ্রবণে, অথবা যখন আমরা কোনো দ্রাবককে দ্রবণ দ্বারা পৃথক রাখি, তখন দ্রাবক থেকে দ্রবণের দিকে কি দ্রাবক কণার, অন্য কোনো কণা নয় কিন্তু দ্রাবক কণার একটা প্রবাহ হয়। এই প্রবাহটাকে বলা হয় অভিস্রবণ। আচ্ছা, এখানে কতগুলো জিনিস একটু বুঝে রাখো। প্রথমেই এই ব্যাপারটা বলে রাখি আমি, যে দ্রাবক কণার প্রবাহ শুধুমাত্র এরকম একমুখী হয় তা কিন্তু নয়। দ্রাবক কণার প্রবাহ এদিকেও যেমন হবে, সেমি পারমিয়েবল মেমব্রেন বা অর্ধপর্দা দিয়ে দ্রাবক কণার প্রবাহ বিপরীত দিকেও হবে, কিন্তু এই সম্মুখ দিকে প্রবাহ মানে নিম্নতর গাঢ়ত্ব থেকে উচ্চতর গাঢ়ত্বের দিকে দ্রাবক কণার প্রবাহের হার অনেক বেশি হয় বিপরীত প্রবাহ থেকে।
তো এবার আমরা জানবো যে এই যে ঘটনাটা, এই যে অভিস্রবণ হলো, এই অভিস্রবণের মাঝখানে আমরা একটা জিনিস পড়লাম, সেটা হলো অর্ধবৃত্ত পর্দা বা সেমি পারমিয়েবল মেমব্রেন বা ঝিল্লি পর্দা। সেই অর্ধবৃত্ত পর্দাটা কি? দেখো, কোনো দ্রবণকে তার বিশুদ্ধ দ্রাবক বা লঘু দ্রবণ থেকে যে পর্দার মাধ্যমে পৃথক রাখলে কেবলমাত্র দ্রাবক কণাগুলি পর্দার মধ্য দিয়ে যেতে পারবে, কিন্তু দ্রাব কণাগুলো যেতে পারবে না। সোজা কথায় অর্ধবৃত্ত পর্দা হচ্ছে এমন একটা পর্দা যার ভেতর দিয়ে দ্রাবক কণার প্রবাহ হয়, দ্রাব কণার প্রবাহ হয় না। তাকে অর্ধবৃত্ত পর্দা বা সেমি পারমিয়েবল মেমব্রেন বলে, তাই তো? তার মানে আমরা অর্ধবৃত্ত পর্দাটা কি সেটাও বুঝলাম। তার মানে অর্ধবৃত্ত পর্দার ভেতর দিয়ে কোন কণার প্রবাহ হবে? অর্ধবৃত্ত পর্দার ভেতর দিয়ে শুধুমাত্র দ্রাবক কণাগুলো যেতে পারবে, দ্রাব কণাগুলো যেতে পারবে না। আচ্ছা, এবার অর্ধবৃত্ত পর্দা, এই অর্ধবৃত্ত পর্দাটা দু ধরনের হয়ে থাকে, মানে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাকৃতিক বা ন্যাচারাল সেমি পারমিয়েবল মেমব্রেন, আরেকটা হচ্ছে কৃত্রিম। একটা প্রাকৃতিক, একটা কৃত্রিম। কৃত্রিম মানে আর্টিফিশিয়াল। আচ্ছা, প্রাকৃতিক মানে প্রকৃতিতে পাওয়া যায় এমন অর্ধবৃত্ত পর্দা। এমন তো অনেক অর্ধবৃত্ত পর্দা রয়েছে, যেমন শুকরের মূত্রথলি, ডিমের খোসা, তারপরে তোমার আলুর কোষের যে কোনো কোষ পর্দা, যে কোষের মধ্যে যে কোষ পর্দাগুলো থাকে সেই কোষ পর্দা, এগুলো সবই হচ্ছে প্রাকৃতিক অর্ধবৃত্ত পর্দা। কৃত্রিম অর্ধবৃত্ত পর্দা প্রথম বিজ্ঞানী, জার্মান বিজ্ঞানী ট্রবে, উনি প্রথম এরকম কৃত্রিম অর্ধবৃত্ত পর্দা উনি কি করেছিলেন, যে কৃত্রিম অর্ধবৃত্ত পর্দা তৈরি করেছিলেন কিউপ্রিক ফেরোসায়ানাইড। ঠিক আছে, উনি মাটির পাত্রের উপর কিউপ্রিক ফেরোসায়ানাইডের একটা লেয়ার তৈরি করে, প্রলেপ তৈরি করে এরকম কৃত্রিম অর্ধবৃত্ত পর্দা তৈরি করেছিলেন। কিউপ্রিক ফেরোসায়ানাইড, যেটাকে কপার ফেরোসায়ানাইড অর্ধবৃত্ত পর্দা নামেও সেটি পরিচিত। এরকম তো কৃত্রিম অর্ধবৃত্ত পর্দা আরো হতে পারে, তাই তো? এরকম কিছু একটা আরো অন্যান্য এক্সাম্পল তোমরা একটু দেখবে, তো তোমরা একটু বের করার চেষ্টা করবে। তোমাদের টাস্ক হচ্ছে তাহলে এটা, যে কৃত্রিম অর্ধবৃত্ত পর্দা আমি তো একটা বললাম, তোমরা আরো এক দুটো বের করে রাখবে। আচ্ছা, এবার এই ব্যাপারটা বোঝো যে এই যে এখানে যে আমি অভিস্রবণের কথা বললাম, এরকম তো অভিস্রবণ আমরা প্রতিনিয়ত অনেক দেখতে পাই। যেরকম ধরো, তুমি শুষ্ক কিছু কিশমিশ নিলে, কিশমিশটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখলে তখন কি হয়, কিশমিশটা ফুলে ওঠে, তাই তো? তো এটাও কিন্তু এক ধরনের অভিস্রবণ। আচ্ছা, এবার এই অভিস্রবণের কারণটা কি, অভিস্রবণ কেন হয়, তাই তো? তাহলে অভিস্রবণ এর কারণ কি হয়, যে বিশুদ্ধ দ্রাবকের রাসায়নিক বিভব দ্রবণে উপস্থিত ওই দ্রাবকের রাসায়নিক বিভব অপেক্ষা বেশি হয়। তার মানে কি, এই যে বিশুদ্ধ দ্রাবক বা তুমি বলতে পারো নিম্নতর গাঢ়ত্বে থাকা দ্রাবকের যে রাসায়নিক বিভব, কেমিক্যাল পোটেনশিয়াল বলে, এটি সম্পর্কে তোমরা এখনই অত তোমাদের ধারণা হবে না। তো এই রাসায়নিক বিভব এর মানটা এই যে দ্রবণের দিকে বা উচ্চতর গাঢ়ত্বের দিকে যে দ্রাবকটা থাকে, সেই দ্রাবকের রাসায়নিক বিভব অপেক্ষা অনেক বেশি হয়। তাহলে এদিকে রাসায়নিক বিভবটা বেশি, কার বেশি রাসায়নিক বিভবটা? দ্রাবক কণার বেশি। এই যে এদিকে রাসায়নিক বিভবটা কম, কার কম? দ্রাবক কণার কম, তাই তো? যেহেতু এদিকে বেশি, এদিকে কম রাসায়নিক বিভব, তাই কি হয়, বেশি রাসায়নিক বিভব থেকে কম রাসায়নিক বিভবের দিকে দ্রাবক কণার প্রবাহ হয়। এটি হলো অভিস্রবণের কারণ। আচ্ছা, একটা জিনিস তো তোমরা বুঝতে পারছো, যে দেখো, একটা জিনিস তোমরা তো বুঝতে পারছো যে এখানে নিম্নতর গাঢ়ত্ব বা দ্রাবক, নিম্নতর গাঢ়ত্ব অথবা দ্রাবক, তুমি যেখানে বিশুদ্ধ দ্রাবক রাখো তাহলেও তোমার অভিস্রবণটা হবে।
তো সেদিক থেকে কি হচ্ছে, দ্রাবক কণার প্রবাহ হচ্ছে। কোন দিকে দ্রাবক কণার প্রবাহ হচ্ছে? দ্রাবক কণার প্রবাহ কোন দিকে হচ্ছে? উচ্চতর গাঢ়ত্ব বা দ্রবণের দিকে, তাই তো? উচ্চতর গাঢ়ত্বের দ্রবণের দিকে দ্রাবক কণার প্রবাহ হচ্ছে। আচ্ছা, এবার তুমি বুঝতে পারছো যে দ্রাবক কণা এই পাশ থেকে এই পাশে যাচ্ছে। তুমি কি করলে এবার, তুমি কি করলে, এই পাশে তুমি চাপ প্রয়োগ করলে। কি প্রয়োগ করলে? একটা চাপ প্রয়োগ করলে। প্রথমে কম চাপ প্রয়োগ করলে, দেখলে না তাও দ্রাবক কণার প্রবাহ হচ্ছে। চাপটা আস্তে আস্তে বাড়াতে থাকলে একটা সময় কি হবে, চাপ বাড়াতে এমন একটা চাপ আসবে যে চাপে কি হচ্ছে, দ্রাবক কণার আর প্রবাহ হবে না। কারণ তুমি এই পাশে চাপ প্রয়োগ করছো, দ্রাবক কণাগুলো এদিকে প্রবাহিত হতে চাইছে, কিন্তু চাপের পরিমাণটা তুমি এদিকে চাপ প্রয়োগ করছো, চাপের পরিমাণটা একটা সার্টেন একটা ভ্যালু পেয়ে গেলে তখন কি হবে, এই নিম্নতম গাঢ়ত্ব বা দ্রাবক সাইড থেকে উচ্চতর গাঢ়ত্ব বা দ্রবণ সাইডের দিকে দ্রাবক কণার কোনো প্রবাহ হবে না, প্রবাহটা স্টপ হয়ে যাবে। কেন? এদিক থেকে এদিকে যেতে গেলেও তো একটা চাপ দরকার, আবার তুমি এদিকে রিভার্স দিকে এদিকে চাপ প্রয়োগ করছো, তাহলে কি দ্রাবক কণাটা যেতে পারবে না, বন্ধ হয়ে যাবে। এই যে চাপে এই যে দ্রাবক কণার প্রবাহটা নিম্নতর গাঢ়ত্ব থেকে উচ্চতর গাঢ়ত্বের দিকে দ্রাবক কণার প্রবাহটা বন্ধ হয়ে যায়, জাস্ট স্টপ হয়ে যায়, সেই যে সেই চাপটাকে বলা হয় অভিস্রবণ চাপ। সেই চাপটাকে বলা হয় অভিস্রবণ চাপ। তাহলে দেখো, অভিস্রবণ চাপ এর সংজ্ঞাটা আমরা একটু ভালোভাবে বলতে পারি কি, যে যখন কোনো দ্রবণ তার বিশুদ্ধ দ্রাবককে একটি অর্ধবেদ্য পর্দা বা ঝিল্লি দ্বারা পৃথক রেখে দ্রবণের উপর, তার মানে কি, তুমি এখানে অর্ধবেদ্য পর্দা পৃথক রেখেছো, তারপর কোন দিকে চাপ প্রয়োগ করছো? না উচ্চতর গাঢ়ত্বের দ্রবণের দিকে, অথবা তুমি যদি দ্রাবক থেকে দ্রবণ পৃথক রাখো, মানে এই পাশে দ্রাবক রাখো, ও পাশে দ্রবণ রাখো। এই পাশে দ্রাবক মানে এই পাশে মনে করো জল রেখেছো, আর ও পাশে মনে করো জলের মধ্যে কিছুটা ইউরিয়া মিশিয়ে রেখেছো, তাই তো? তাহলে তুমি কোন দিকে চাপ প্রয়োগ করবে? না উচ্চতর গাঢ়ত্বের দ্রবণের দিকে অথবা দ্রবণের দিকে। তুমি যদি চাপ প্রয়োগ করো, তাহলে সর্বনিম্ন যে চাপ প্রয়োগ করলে, তুমি বেশি চাপ প্রয়োগ করলে তখন রিভার্স উল্টো হয়ে যাবে। তো সর্বনিম্ন যে চাপ প্রয়োগ করলে পরে এই যে অভিস্রবণটা মানে কি, দ্রাবক কণার প্রবাহটা জাস্ট স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, সেই চাপটাকে বলা হয় অভিস্রবণ চাপ। তা একটা জিনিস তো বুঝতে পারছো যে অভিস্রবণ চাপে কি, দ্রাবক কণার কোনো প্রবাহ হবে না, এপাশ থেকে এপাশেও মানে প্রবাহের হারটা বন্ধ হয়ে যাবে। প্রবাহ হবে না বলতে প্রবাহের হারটা কমে যাবে বলতে, দেখো তখনও কিন্তু এটা ভেবে রেখো না যে প্রবাহটা স্টপ হয়ে যাবে, তখনও কিন্তু এপাশ থেকে এপাশে প্রবাহ হবে এবং একই রেটে এপাশ থেকে এপাশে প্রবাহ হবে। তার মানে আলটিমেটলি আমাদের মনে হবে যে কোনো চেঞ্জ হচ্ছে না, এটাই হয় আসলে। কিন্তু যদি আমি এর থেকেও, এই যে অভিস্রবণ চাপের থেকেও আরো বেশি চাপ এদিকে প্রয়োগ করি, যদি আমি অভিস্রবণ চাপের থেকেও আরো বেশি চাপ এই যে উচ্চতর গাঢ়ত্ব এর দ্রবণের দিকে প্রয়োগ করি, তখন কি হবে যে এই বিপরীত দিকে, অর্থাৎ উচ্চতর গাঢ়ত্বের দ্রবণ থেকে নিম্নতর গাঢ়ত্বের দ্রবণের দিকে দ্রাবক কণার প্রবাহের হারটা অনেক বেশি হয়ে যাবে, এবং এই ঘটনাটাকে বলা হয় বিপরীত অভিস্রবণ বা রিভার্স অসমোসিস বা RO বলা হয়। তোমরা এই নামটার সাথে খুব পরিচিত হবে, দেখবে ওয়াটার ফিল্টার, জলের যে ফিল্টারগুলো তার মধ্যে লেখা থাকে, বা জলের বোতলের মধ্যেও লেখা থাকে, সেটা হচ্ছে রিভার্স অসমোসিস বা RO ওয়াটার, তাই তো? এটা নিয়ে আমরা আরো জানবো। অভিস্রবণ চাপ সংক্রান্ত ভ্যান টপের সূত্রাবলী সম্পর্কে এবার আমরা জানবো। তো ভ্যান টপের সূত্রাবলী, দেখো অভিস্রবণ চাপকে এরকম পাই লেটার দিয়ে যদি আমি চিহ্নিত করি, তাহলে পাই মানে হলো অভিস্রবণ চাপ, সেটা প্রপোর্শনাল টু সি গুণন টি। আচ্ছা, এটা হচ্ছে ভ্যান টপ সূত্রাবলীর তুমি সংক্ষিপ্ত রূপ বলতে পারো। দেখো এখান থেকে আমরা কিভাবে ভ্যান টপের সূত্রাবলীর গুলো বের করতে পারি, যেমন দেখো তাহলে প্রথম সূত্রটা কিভাবে হবে, তার মানে প্রথম সূত্রটা হলো পাই প্রপোর্শনাল টু সি, কি যখন টি ধ্রুবক, তাই তো? টি ধ্রুবক, তার মানে দেখো এইটাকেই আমরা কিভাবে বলবো, আমরা যে স্থির তাপমাত্রায়, দেখো টি ধ্রুবক, তাহলে স্থির তাপমাত্রায় দ্রবণের অভিস্রবণ চাপ মোলার গাঢ়ত্ব, সিটা কি, সিটা হচ্ছে মোলার গাঢ়ত্ব, সি মানে কি, সি মানে হচ্ছে মোলার গাঢ়ত্ব,
মোলার গাঢ়ত্ব, এটা কিন্তু মোলাল নয়, মোলার গাঢ়ত্ব। তাহলে স্থির তাপমাত্রায় অভিস্রবণ চাপ মোলার গাঢ়ত্বের সমানুপাতিক। কিন্তু এটা বললে ভুল হবে। কি ভুল হবে? কোন জিনিসটা ভুল হবে? না, আমাকে তো এটা বলতে হবে যে দ্রবণটা কেমন হতে হবে, দ্রবণটা হতে হবে লঘু। এটাও তো বলতে হবে যে দ্রাবটা কেমন হতে হবে, দ্রাবটা হতে হবে হলো কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য এবং অসংযোজিত। তাহলে এবার আমি সম্পূর্ণ জিনিসটা বলছি। স্থির তাপমাত্রায় কোনো কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজিত দ্রাবের লঘু দ্রবণের অভিস্রবণ চাপ মোলার গাঢ়ত্বের সমানুপাতিক। এটাই হচ্ছে প্রথম সূত্র। এবার দেখো দ্বিতীয় সূত্র। তাহলে দ্বিতীয় সূত্রতে আমরা কি করব? দ্বিতীয় সূত্রে আমরা করব পাই প্রপোর্শনাল টু টি। কখন? যখন সি ধ্রুবক, যখন সি ধ্রুবক। তাহলে আমরা কি বলবো? যে স্থির বা নির্দিষ্ট গাঢ়ত্বে কোনো অনুদ্বায়ী, তড়িৎ অসংযোজিত, তড়িৎ অবিশ্লেষ্য, কঠিন দ্রাবের লঘু দ্রবণের অভিস্রবণ চাপ দ্রবণের উষ্ণতার সমানুপাতিক। তাহলে এটা আমরা বলবো, মানে অভিস্রবণ চাপ উষ্ণতা কেলভিন স্কেলে উষ্ণতার সমানুপাতিক। এবার কোন অভিস্রবণ চাপ বললামই আমি দ্রবণের। কিরকম হবে দ্রবণটা? লঘু দ্রবণ হতে হবে। দ্রাবটা কি হতে হবে? কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজিত, এটা হতে হবে। তাহলে দ্বিতীয় সূত্রটা আমরা কি বলতে পারি? দ্বিতীয় সূত্রটা বলতে পারি যে যখন দ্রবণের মোলার গাঢ়ত্ব সমান, তখন কি হবে? তখন মোলার গাঢ়ত্ব যদি ঠিক থাকে, নির্দিষ্ট থাকে, তখন কি হবে? কোনো কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজিত দ্রাব দ্বারা প্রস্তুত লঘু দ্রবণের অভিস্রবণ চাপ কেলভিন স্কেল বা তাপমাত্রার সমানুপাতিক। তাই তো? এই তাপমাত্রাটা হচ্ছে কেলভিন স্কেলের তাপমাত্রা, টিটা হচ্ছে হলো তাপমাত্রা বা উষ্ণতা। এটা কিন্তু কেলভিন স্কেল টিটা। এবার দেখো 3 নম্বর সূত্রটা। তাহলে দুটো সূত্র তো এখান থেকে হয়ে গেল। এবার 3 নম্বর সূত্রটা কি? তাহলে তৃতীয় সূত্র। তৃতীয় সূত্রটা ঠিক ওই যে ওই হিমাঙ্কের অবনমন বা সুপ্রনাঙ্কের উন্নয়নের ওই দ্বিতীয় সূত্রের মতো। তো দেখো তৃতীয় সূত্রটা কি? তৃতীয় সূত্রটা হচ্ছে হলো স্থির উষ্ণতায় কোনো দ্রাবকের একটি নির্দিষ্ট আয়তনে সমমোল পরিমাণ বিভিন্ন অনুদ্বায়ী, অসংযোজিত, তড়িৎ অবিশ্লেষ্য, কঠিন দ্রাব পৃথক পৃথকভাবে দ্রবীভূত করলে প্রাপ্ত দ্রবণগুলির অভিস্রবণ চাপের মান সমান হয়। তার মানে আমরা কি বললাম? তৃতীয় সূত্রটা আমরা বললাম যে যদি দুটি আলাদা আলাদা দ্রবণ প্রস্তুত করা হয়, কি যদি দুটি আলাদা আলাদা দ্রবণ প্রস্তুত করা হয়, হ্যাঁ, সেই আলাদা আলাদা দ্রবণের কি একই দ্রাবক দিয়ে তৈরি করতে হবে দুটো দ্রবণ। মনে করো একটাতে তুমি জলের মধ্যে গ্লুকোজ মেশাচ্ছ, আরেকটাতে জলের মধ্যে ইউরিয়া মেশাচ্ছ, কিন্তু কি সমমোলার গাঢ়ত্বের হতে হবে, তাই তো? সমমোল পরিমাণ বা সমমোলার গাঢ়ত্বের হতে হবে। মানে তুমি একটা দ্রবণ বানিয়েছো যেটার মধ্যে গ্লুকোজ মিশিয়ে ধরো 0.1 মোলার হয়েছে, আরেকটার মধ্যে ইউরিয়া মিশিয়েছো, ওইটার মধ্যে 0.1 হয়েছে। তা দুটি যদি এরকম সমমোলার দ্রবণ প্রস্তুত করা হয়, কিন্তু আলাদা আলাদা দ্রবণ, একটা গ্লুকোজের একটা ইউরিয়ার, কি দ্রাবের বৈশিষ্ট্য কি হতে হবে? মানে গ্লুকোজ আর ইউরিয়া দুটোর ক্ষেত্রে তো এটা তো ঠিক যে এরা কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজিত। তো এরকম যদি দ্রবণ প্রস্তুত করা হয় তাহলে পরে এদের ক্ষেত্রে তোমার এর যা অভিস্রবণ চাপ হবে, এরও অভিস্রবণ চাপ একই হবে, কারণ দুটো ক্ষেত্রে কণার সংখ্যা কিন্তু একই। তো আমরা তো অভিস্রবণ চাপ সংক্রান্ত এই যে ভ্যান টপের সূত্রটা দেখলাম, পাই প্রপোর্শনাল টু সিটি। তো এখানে দেখো আমি যদি সমানুপাতিক ধ্রুবক করি তাহলে পাই ইজ ইকুয়াল টু কে সিটি হবে। কে হচ্ছে হলো সমানুপাতিক ধ্রুবক। তো এবার দেখো এই যে আমরা এখানে যে কেটা পেলাম, কে মানে হচ্ছে হলো সমানুপাতিক ধ্রুবক, তাই তো? এই যে কে এর যে মান আমরা যদি বিভিন্ন উষ্ণতায় অভিস্রবণ চাপ, বিভিন্ন উষ্ণতায় বিভিন্ন গাঢ়ত্বে অভিস্রবণ চাপ বের করি, হ্যাঁ, বের করলে পরে কে এর যে মানটা পাওয়া যায়, তাহলে আলাদা আলাদা দ্রবণের ক্ষেত্রে বিভিন্ন উষ্ণতা বিভিন্ন গাঢ়ত্বে অভিস্রবণ চাপ বের করছি, আমরা প্র্যাকটিক্যালি করছি, মানে পরীক্ষালব্ধ করলে পরে কে এর যে ভ্যালুটা পাওয়া যায় সে তাদের সবার অ্যাভারেজ গড় ভ্যালু হচ্ছে হলো 0.082 লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স।
কেলভিন ইনভার্সও করতে পারো, ডিগ্রি ইনভার্সও করতে পারো, একই ব্যাপার, কোনো ব্যাপার না। এটা হচ্ছে হলো কে এর ভ্যালুটা। এইবার এই ভ্যালুটা দেখো, এই ভ্যালুটা হচ্ছে হলো এক্স্যাক্টলি তোমাদের ওই যে সার্বজনীন গ্যাস ধ্রুবকের ভ্যালুর সমান হয়ে যাচ্ছে। তার মানে আমরা এখানে সমীকরণটা লিখতে পারি পাই ইকুয়াল টু আর সিটি। এই আর সিটি না বলে এটাকে একটু ঠিকঠাক করে লিখি সিআরটি। সি মানে কি মোলার গাঢ়ত্ব, আর মানে সার্বজনীন গ্যাস ধ্রুবক, ভ্যালুটা কি 0.082 লিটার অ্যাটমসফিয়ার। তার মানে পরিষ্কার বুঝতে পারছো, যেহেতু এটার ইউনিটটা লিটার অ্যাটমসফিয়ারে, এই যে 0.082, তাই তো, এটা লিটার অ্যাটমসফিয়ারে পাওয়া গেছে। তার মানে অভিস্রবণ চাপের যে ভ্যালুটা আমরা পাবো তার ইউনিটটা হবে হচ্ছে অ্যাটমসফিয়ার। অভিস্রবণ চাপের সব থেকে বড় যে প্রয়োগটি সেটা হচ্ছে অভিস্রবণ চাপ থেকে দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয়। এবার এটা সম্পর্কে আমরা জানবো। তো তোমাদের মনে প্রথমেই তো একটা কিউরিওসিটি অ্যারাইজ করবে, একটা কৌতূহল হবে যে দ্রাবের আণবিক ওজন তো আমরা স্ফুটনাঙ্ক উন্নয়ন থেকেও বার করছিলাম, আবার হিমাঙ্ক অবনমন থেকেও বার করছিলাম, তাহলে আবার এখান থেকেও কেন বার করতে হবে আমাদের দ্রাবের আণবিক ওজন? আসলে সেটা নয়। দেখা গেছে এই অভিস্রবণ চাপ থেকে যে দ্রাবের আণবিক ওজন নির্ণয় করা যায় তার মানটা অনেক সঠিক হয়, অ্যাকুরেসি অনেক বেশি হয়। দেখো, অভিস্রবণ চাপ সাধারণ উষ্ণতাকে পরিমাপ করা হয়, কিন্তু তুমি যদি স্ফুটনাঙ্কের উন্নয়ন নির্ণয় করতে চাও তাহলে অনেক উচ্চ উষ্ণতা, কিছু কিছু ক্ষেত্রে অনেক উচ্চ উষ্ণতা দরকার হয়, আবার হিমাঙ্ক অবনমনের ক্ষেত্রেও অনেক নিম্ন উষ্ণতার প্রয়োজন হয়। এবার উচ্চ উষ্ণতায় প্রোটিন জাতীয় যৌগগুলি অনেক অস্থায়ী হয়, তাপমাত্রা বাড়ালে পরে না এরা অস্থায়ী হয়ে পড়ে। তো কি হয়, বিভিন্ন দ্রাবকে পলিমার, প্রোটিন প্রভৃতি উচ্চ আণবিক ভর বিশিষ্ট যৌগগুলির দ্রবণীয়তা সাধারণত কম হয়, ফলে দ্রবণে দ্রবীভূত অণুর সংখ্যা তথা দ্রবণের গাঢ়ত্ব কম হয়। তা সত্ত্বেও এই দ্রবণের অভিস্রবণের চাপের মান কিন্তু অনেক বেশি পাওয়া যায়, যা সহজেই পরীক্ষার মাধ্যমে সঠিকভাবে নির্ণয় করা যায়। কিন্তু ওই একই গাঢ়ত্বে যদি আমি স্ফুটনাঙ্কের উন্নয়ন বা হিমাঙ্কের অবনমনের সাহায্যে হিমাঙ্কের অবনমন পরীক্ষার মাধ্যমে করতে চাই, তখন কি হয়, এদের ভ্যালুগুলো, এদের থেকে যে আমরা ভ্যালুগুলো পাই সেই ভ্যালুগুলো অনেক কম পাওয়া যায় এবং ত্রুটিপূর্ণ হয়, অ্যাকুরেসি অনেক কম হয়। এদের ক্ষেত্রে স্ফুটনাঙ্কের উন্নয়ন বা হিমাঙ্কের অবনমন ব্যাপারটাই, মানে প্রোটিন জাতীয় বা পলিমারিক পদার্থের ক্ষেত্রে স্ফুটনাঙ্কের উন্নয়ন বা হিমাঙ্কের অবনমন ব্যাপারটাই খুব কম, এত কম যে এগুলো সঠিকভাবে ক্যালকুলেশনও করা যায় না, মানে এই ক্যালকুলেশনের মধ্যে অনেক ত্রুটি থাকে। কিন্তু তোমার অভিস্রবণ চাপের ক্ষেত্রে যেহেতু রেজাল্টটা অনেক বেশি হয়, তো এদের ক্ষেত্রে কিন্তু ত্রুটি বা কি বলবো, ভুলের পরিমাণটা কিন্তু অনেক কম হয়। তো তোমরা তো এটাও ভাববে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তোমার স্ফুটনাঙ্ক উন্নয়ন বা হিমাঙ্ক অবনমনের মাধ্যমে তো দ্রাবের আণবিক ওজন নির্ণয় করা যায়, তবে হিমাঙ্ক অবনমন এর মাধ্যমে প্রাপ্ত দ্রাবের আণবিক ওজন, এটাও মাথায় রাখবে, প্রাপ্ত দ্রাবের আণবিক ওজন স্ফুটনাঙ্ক উন্নয়নের ভিত্তিতে যে প্রাপ্ত দ্রাবের আণবিক ওজন অপেক্ষা অনেক বেশি সঠিক হয়। কিন্তু এর কারণটা কিন্তু ওই কেএফ এবং কেবির ভ্যালুর ওপর। আসলে হিমাঙ্ক অবনমন থেকে আমরা যে দ্রাবের আণবিক ওজনটা বার করি তখন তো আমাদের কেএফ এর ভ্যালুটা দরকার হয়, এবার কেএফ এর ভ্যালুটা অনেক বেশি হয় কেবির ভ্যালুর থেকে, তো সেক্ষেত্রে তাহলে অ্যাকুরেসিও কিন্তু অনেক বেশি কেবির তুলনায়। তো আমরা আমাদের মূল আলোচনা চলে আসি যে অভিস্রবণ চাপ থেকে আমরা দ্রাবের আণবিক গুরুত্বটা কেমন করে বার করব। এটা বার করা খুব সোজা। তাহলে আমাদের মেন অভিস্রবণ চাপের ফর্মুলা, অভিস্রবণ চাপ পাই মানে কি অভিস্রবণ চাপ সমান সমান কি সিআরটি। আচ্ছা, যেখানে আমি লিখে নিচ্ছি এগুলো, যেখানে পাই সমান সমান অভিস্রবণ চাপ, সি সমান সমান মোলার গাঢ়ত্ব, মোলার গাঢ়ত্ব, কিন্তু এটা মোলার নয়, এটা মোলার গাঢ়ত্ব, টি হচ্ছে হলো তাপমাত্রা বা উষ্ণতা কেলভিন স্কেলে অবশ্যই। তো আমি কি লিখতে পারি, পাই সমান সমান সি এর জায়গায় সি মানে মোলার গাঢ়ত্ব, মোলার গাঢ়ত্ব মানে কি, মোলার গাঢ়ত্ব মানে হচ্ছে W2/M2 গুণন 1000/V, ভি মানে হচ্ছে হলো দ্রবণের আয়তন মিলিলিটারে, কিন্তু অবশ্যই গুণন আর গুণন টি, এই আর গুণন টিটা ভুল করলে কিন্তু হবে না। আচ্ছা, তার মানে কি, এই পাশে লিখে ফেলছি যেগুলো আননোন
টার্মস রয়েছে, যেরকম যেখানে W2 সমান সমান দ্রাবের ওজন, M2 সমান সমান দ্রাবের আণবিক ওজন, V দ্রবণের আয়তন। আচ্ছা, এই কথাটা মাথায় রাখবে, দ্রবণের আয়তন মিলিলিটার বা সিসিতে, মিলিলিটার। টি হচ্ছে হলো তাপমাত্রা, তাপমাত্রা কিন্তু অবশ্যই কেলভিন স্কেলে তাপমাত্রা। তো বুঝতেই পারছো, যদি আমরা তার মানে কি M2 ক্রস মাল্টিপ্লিকেশন করো, তার মানে কি হবে M2 সমান সমান W2 গুণন 1000 গুণন R গুণন T বাই পাই গুণন V। তার মানে তোমরা পরিষ্কার বুঝে গেলে যে যদি আমরা W2 দ্রাবের ওজন জানা থাকে, আর তো জানোই 0.082, এটা কনস্ট্যান্টই। টি হচ্ছে তাপমাত্রা, পাই হচ্ছে অভিস্রবণ চাপ, মানে একটা নির্দিষ্ট তাপমাত্রায় আমরা যদি দ্রাবের ওজনটা জানি এবং অভিস্রবণ চাপের ভ্যালুটাও জানি, দ্রবণের আয়তনটাও জানি, তাহলে এত কিছু যদি আমাদের কাছে নোন থাকে, তাহলে আমাদের আণবিক ওজন আমরা খুব সহজেই, দ্রাবের আণবিক ওজন আমরা খুব সহজেই কিন্তু গণনা করতে পারবো। এবার দেখো পরবর্তী যে আলোচনাটি, অভিস্রবণ চাপ একটি সংখ্যাগত ধর্ম। দেখবে আমি বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের সময় এটা আলোচনা করেছিলাম, সংখ্যাগত ধর্ম বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, স্ফুটনাঙ্কের উন্নয়নও সংখ্যাগত ধর্ম, হিমাঙ্কের অবনমনও সংখ্যাগত ধর্ম। হিমাঙ্কের অবনমন সংখ্যাগত ধর্ম, এই আলোচনাটি একটু দেখে নেবে। ঠিক একই রকম ভাবে অভিস্রবণ চাপও একটা সংখ্যাগত ধর্ম। কেন? কারণ অভিস্রবণ চাপ দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, দ্রাবের কণার সংখ্যার উপর নির্ভর করে। যদি তুমি দুটি আলাদা আলাদা দ্রবণ প্রস্তুত করো যার মধ্যে সমমোল, এর মধ্যে যত মোল দ্রাব রয়েছে অন্য একটা দ্রবণের মধ্যেও একই পরিমাণ দ্রাব রয়েছে, না, দ্রাবের প্রকৃতিটা কি হতে হবে? কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজিত, এরকম হতে হবে। আর দ্রবণের প্রকৃতিটা কি হতে হবে? লঘু, মানে দুটো আলাদা আলাদা কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজিত দ্রাব দ্বারা লঘু দ্রবণ প্রস্তুত করো যাদের মধ্যে সমমোল পরিমাণ দ্রাব রয়েছে। দুটো আলাদা আলাদা দ্রবণ বানাচ্ছ যার মধ্যে সমমোল পরিমাণ দ্রাব রয়েছে, মানে এর যে ধরো তুমি এরকম দুটো আলাদা আলাদা দ্রবণ বানাচ্ছ, একটা হচ্ছে 0.1 মোলার গ্লুকোজের দ্রবণ, আরেকটা বানাচ্ছ তুমি 0.1 মোলার ইউরিয়ার দ্রবণ। তো এরা তো আর আয়নিত হয় না, তার মানে এদের ক্ষেত্রে কণার সংখ্যা দুটো ক্ষেত্রে সেমই থাকবে। তবে এর যা অভিস্রবণ চাপ হবে, এরও অভিস্রবণ চাপ একই হবে। এবং একটা কথা তোমাদের বলে রাখি, এরকম দুটো আলাদা আলাদা দ্রবণের যদি অভিস্রবণ চাপ একই হয়, তখন একটা দ্রবণের সাপেক্ষে আরেকটা দ্রবণকে বলা হয় আইসোটনিক দ্রবণ। তো যেহেতু অভিস্রবণ চাপের ক্ষেত্রেও এটা দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, দ্রবণে যে কণার সংখ্যা রয়েছে সেই কণার সংখ্যার উপর নির্ভর করে, কণার সংখ্যা সেম হলে অভিস্রবণ চাপও একই, তাই বলা যায় অভিস্রবণ চাপ একটা সংখ্যাগত ধর্ম। অভিস্রবণ চাপ সংক্রান্ত ভ্যান টপের সূত্র কখন প্রযোজ্য হবে? তো এটা দুটো কন্ডিশন রয়েছে। একটা কি, দ্রবণটাকে লঘু হতে হবে, তাহলে দ্রবণটি লঘু হতে হবে, এটা হচ্ছে দ্রবণের শর্তের মধ্যে পড়বে। আর দ্রাবের শর্তের মধ্যে পড়বে, দ্রাবটি কঠিন হতে হবে, তাহলে দ্রাবটি কি হতে হবে? দ্রাবটি কঠিন হতে হবে, অনুদ্বায়ী হতে হবে, তড়িৎ অবিশ্লেষ্য হতে হবে, আর অসংযোজিত হতে হবে। তড়িৎ অবিশ্লেষ্য আর অসংযোজিত হতে হবে। আচ্ছা, এবার আমরা তিনটি টার্ম সম্পর্কে জানবো। একটা হচ্ছে আইসোটনিক, একটি হচ্ছে হাইপোটনিক, একটি হচ্ছে হাইপারটনিক। তাহলে প্রথমে আমি আসছি আইসোটনিক।
আইসোটনিক। এটা বানানে কখনো কখনো আইসোটোনিকও লেখা হতে পারে, মানে ইংরেজিতে আইসোটোনিক, উচ্চারণটা তোমাদের মতো করে। আইসোটনিক দ্রবণ মানে কি? ধরো অর্ধবেদ্য পর্দা দ্বারা দুটি দ্রবণকে যদি আমরা পৃথক রাখি, মনে করো মাঝখানে এরকম অর্ধবেদ্য পর্দা আছে একটি, আর এ পাশে একটা দ্রবণ আছে, তাহলে এ পাশে একটা দ্রবণ আছে আর এ পাশেও একটা দ্রবণ আছে, তাহলে দুটো দ্রবণকে আমি অর্ধবেদ্য পর্দা দিয়ে পৃথক করে রেখেছি, তাই তো? দ্রবণ, মনে করো এই দ্রবণটা এ, এই দ্রবণটা বি, অর্ধবেদ্য পর্দা দিয়ে আমি দুটো দ্রবণকে পৃথক করে রেখেছি। যদি দেখা যায় যে এরকম দুটো দ্রবণকে অর্ধবেদ্য পর্দা দিয়ে পৃথক করে রাখার পরে এ বা বি বা বি বা এ থেকে বিতে বা বি থেকে এতে, মানে দুটো দ্রবণের মধ্যে দ্রাবক কণার কোনো প্রবাহ হচ্ছে না, মানে দ্রাবক কণা এ থেকে বিতেও যাচ্ছে না বা বি থেকে এতেও আসছে না, মানে পার্মানেন্টলি আর কি, তাহলে সেই দুটো দ্রবণকে আমরা আইসোটনিক দ্রবণ বলবো। আচ্ছা, একটা কথা বলে রাখি আমি, অধিকাংশ ক্ষেত্রে আইসোটনিক দ্রবণই আইসো অসমোটিক হয়। আচ্ছা, আইসো মানে কি সমান, আইসোটনিক দ্রবণই আইসো অসমোটিক হয়, মানে সম অভিস্রবণ চাপযুক্ত হয়। আইসোটনিক দ্রবণ তারা সম অভিস্রবণ চাপযুক্ত হয়। এটা এখানে আমি অধিকাংশ ক্ষেত্রে কেন বললাম, কারণ এর ব্যতিক্রম আছে। কারণ অধিকাংশ ক্ষেত্রে যে আমরা সেমি পারমিয়েবল মেমব্রেন বা ঝিল্লিটা ব্যবহার করি সেটা সম্পূর্ণ অর্ধবেদ্য হয় না, তাহলে এইগুলো দ্রবণে দ্রবীভূত কোনো দ্রাব পদার্থের অণুর ক্ষেত্রে কিছু কিছু মাত্রায় প্রবেশ্য হয়, মানে এদের ভেতরে কিছু কিছু মাত্রায় দ্রাব যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে। যদি আমরা ওই সেমি পারমিয়েবল মেমব্রেন বা অর্ধবেদ্য পর্দাটিকে পারফেক্ট বা সঠিক রূপে এটা অর্ধবেদ্য হয়, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে আইসোটনিক দ্রবণ মানেই আইসো অসমোটিক হবে। আচ্ছা, আইসোটনিক মানে তাদের মধ্যে কোনো দ্রাবকের প্রবাহ হবে না, আর এটা হলে আমরা বলতে পারি যে এটার যে অভিস্রবণ চাপ এটারও অভিস্রবণ চাপ সেম হবে, একই হবে। তো আমি মনে করো এখানে দুটো দ্রবণ নিয়েছিলাম, যেরকম নিয়েছিলাম এখানে এ দ্রবণ আর একটা বি দ্রবণ। তো ধরি এ দ্রবণের এর ক্ষেত্রে ধরি অভিস্রবণ চাপ, ধরো এর ক্ষেত্রে অভিস্রবণ চাপ হলো π1, তাই তো? এটার গাঢ়ত্ব, এই দ্রবণের গাঢ়ত্ব মনে করো C1, আর এর ক্ষেত্রে অভিস্রবণ চাপ মনে করো π2, আর এই দ্রবণের গাঢ়ত্ব মনে করো C2, এবং দুটো একই তাপমাত্রায় রাখা আছে, মানে এর ক্ষেত্রে যে তাপমাত্রা এর ক্ষেত্রে যে তাপমাত্রা T, এক্ষেত্রেও তাপমাত্রাটা সেম, একই তাপমাত্রায় রাখা আছে দুটো দ্রবণ। তাহলে আমি এক্ষেত্রে কি বলি, এখানে কি বলতে পারি যে π1 = C1 RT, আর তো কনস্ট্যান্ট, তাহলে এই পাশে π2 = C2 RT। এবার দেখো আমি কি বলছি যে দুটো দ্রবণ যদি এ আর বি এরা যদি আইসোটনিক হয়, তাহলে এ আর বি এই দুটো দ্রবণ আইসোটনিক। তা আমি কথা বললাম যে অধিকাংশ ক্ষেত্রে দুটো আইসোটনিক দ্রবণ মানে আইসো অসমোটিক হবে, মানে এদের অভিস্রবণ চাপ, এর যে অভিস্রবণ চাপ আর এর অভিস্রবণ চাপ সমান হবে। তা আমি এটা আদর্শ ঘটনাটাই ধরে নিচ্ছি যে এদের ক্ষেত্রে যে আমরা ঝিল্লিটা ব্যবহার করছি সেটা সঠিকভাবে অর্ধবেদ্য। তার ক্ষেত্রে আমরা যদি আইসো অসমোটিক হয়, তার মানে কি এই π1টা আর π2টা সমান হবে। যদি π1 আর π2 সমান হয়, মানে π1 = π2 হয়, তার মানে কি আমি কি লিখতে পারি C1 RT = C2 RT। দেখো RT কাটা চলে গেল, তার মানে কি C1 = C2। তার মানে আমি কি বলতে পারি যে যদি দুটি দ্রবণ এর অভিস্রবণ চাপ সমান হয়, তাই তো? যদি দুটি দ্রবণের অভিস্রবণ চাপ সমান হয় তাহলে তাদের গাঢ়ত্বও সমান হবে, মোলার গাঢ়ত্বও সমান হবে, তাই তো? তার মানে উল্টোভাবে বলতে পারি যে যদি দুটি দ্রবণের মোলার গাঢ়ত্ব সমান হয়, মানে C1 C2 সমান হয়, তাহলে তাদের অভিস্রবণ চাপও সমান হবে, অর্থাৎ তারা আইসো অসমোটিক হবে। আর আইসো অসমোটিক হলে পরেই তখন আবার অধিকাংশ ক্ষেত্রে এরা আইসোটনিক দ্রবণ। আচ্ছা, কিন্তু দেখো, কিন্তু যদি এরকম হয়, যে ওই যে আমি রাখলাম কথাটা,
যে এ দ্রবণ আর বি দ্রবণ। এবার এ দ্রবণ এটার গাঢ়ত্ব মনে করো নিম্ন গাঢ়ত্ব, এ দ্রবণের গাঢ়ত্বটা কম আর বি দ্রবণের গাঢ়ত্বটা বেশি, তাই তো? তাহলে একটা নিম্ন গাঢ়ত্বের দ্রবণ আর একটা উচ্চ গাঢ়ত্বের দ্রবণ। তাহলে কি হবে? নিম্ন গাঢ়ত্বের দ্রবণ থেকে উচ্চ গাঢ়ত্বের দ্রবণের দিকে দ্রাবক কণার প্রবাহ হবে, তাই তো? আচ্ছা, মানে অভিস্রবণ হবে। এবার এই নিম্ন গাঢ়ত্বের দ্রবণকে উচ্চ গাঢ়ত্বের দ্রবণের সাপেক্ষে, দেখো যেটা নিম্ন গাঢ়ত্বের দ্রবণ তাকে উচ্চ গাঢ়ত্বের দ্রবণের সাপেক্ষে বলা হয় হাইপোটনিক। আচ্ছা, এইটা কিন্তু একটা রিলেটিভ ব্যাপার, মানে নিম্ন গাঢ়ত্বের দ্রবণকে উচ্চ গাঢ়ত্বের দ্রবণের সাপেক্ষে হাইপোটনিক বলা হয়। আবার উল্টোটা, উচ্চ গাঢ়ত্বের দ্রবণকে নিম্ন গাঢ়ত্বের দ্রবণের সাপেক্ষে হাইপারটনিক বলা হয়। হাইপারটনিক দ্রবণ। কিন্তু এই ব্যাপারটা মাথায় রাখবে যে ধরো একটা এক্সাম্পল দিয়ে বলছি, মনে করো দুটো গাঢ়ত্বের দ্রবণ, একটা 0.1 আর একটা 0.2 মোলার। তাহলে 0.1 মোলার গাঢ়ত্বের দ্রবণকে, এটা নিম্ন গাঢ়ত্ব, তাহলে এই দ্রবণটাকে আমরা এই 0.2 এর সাপেক্ষে, মানে এই দ্রবণটাকে এইটার সাপেক্ষে কি বলবো? হাইপোটনিক বলবো। আবার উল্টা, এই দ্রবণটা অর্থাৎ উচ্চ গাঢ়ত্বের দ্রবণটা, এই দ্রবণটাকে এই 0.1 এর সাপেক্ষে হাইপারটনিক বলবো, তাই তো? এটা আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, 0.1 আর 0.2 হবে এক্স্যাক্টলি তা কিন্তু না, এটা এক্সাম্পল দিয়ে বলছি, যে কোনো দ্রবণের ক্ষেত্রেই হতে পারে। যেমন দেখো, একটা বাস্তব একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। যেমন আমাদের কি বলবো, রক্তের মধ্যে যে লোহিত কণিকাগুলি থাকে, রেড ব্লাড সেলগুলো থাকে, কি হয় সেই লোহিত কণিকাগুলিকে, তো আমি এরকম পাতিত জলের মধ্যে যদি আমি এই লোহিত কণিকাগুলিকে নেওয়া যায়, তাহলে কি হয়? তাহলে তুমি এখানে জল নিয়েছো আর এটা তোমার মনে করো রেড ব্লাড সেল, আরবিসি, পাতিত জল আর কি। হ্যাঁ, সেই পাতিত জলের মধ্যে তুমি যদি লোহিত কণিকাগুলিকে নাও, তাহলে কিছুক্ষণ পরে দেখা যাবে কি এই যে লোহিত কণিকার যে আকারটা, ঠিক আছে, আকারটা অনেক বড় হয়ে যাবে। কারণটা কি? দেখো কেন এরকম হবে? কারণ লোহিত কণিকার ভেতরে তো একটা জলীয় অংশ থাকে, সেই জলীয় অংশের গাঢ়ত্বটা বেশি, আর জলের মধ্যে কি থাকে? এটা পাতিত জল নিয়েছো, কোনো দ্রাব থাকে না, তার মানে কি এটা নিম্ন গাঢ়ত্ব। তাহলে কি হবে? নিম্ন গাঢ়ত্ব জল থেকে এই উচ্চ গাঢ়ত্ব লোহিত কণিকার ভেতরে জলের কণার প্রবাহ হবে, ফলে কি হবে? তখন এই আরবিসিটা বা লোহিত রক্তকণিকাগুলোর ভেতরে জল ঢুকে ওটা কি ফুলে উঠবে। হ্যাঁ, এই ঘটনাটাকে হিমোলিসিসও বলা হয়। ফুলে যদি অনেকটা আরও বেশি ফুলে যায় তখন কি ফেটে যাবে, এটাকে হিমোলিসিস বলা হয়। আচ্ছা, দেখবে তোমরা যখন লোহিত কণিকার পরীক্ষাগুলো করো স্লাইডের মধ্যে নিয়ে, তখন কিন্তু তাকে পাতিত জল দিয়ে প্রথমে ওয়াশ করে নাও, তাতে কী হয়? লোহিত কণিকাগুলো ফুলে যায়, তখন মাইক্রোস্কোপের নিচে সেই লোহিত কণিকাগুলো দেখাটা খুব সহজ হয়ে যায়, বড় হয়ে যায়, তখন দেখাটা খুব সহজ হয়ে যায়। আচ্ছা, এরপরে তার মানে জলের সাপেক্ষে লোহিত কণিকাগুলো ফুলে যাচ্ছে, তাহলে ফুলে গেলে তার মানে কি? এই লোহিত কণিকার ভেতরে যে দ্রবণটা রয়েছে, সেই দ্রবণটাকে জলের সাপেক্ষে আমি বলবো হাইপারটনিক। আর জল মানে এখানে পাতিত জল যার গাঢ়ত্ব কম, তাহলে কমকে বেশির সাপেক্ষে, কমকে বেশি মানে কি? লোহিত কণিকার ভেতরে যে দ্রবণটা রয়েছে তার সাপেক্ষে হাইপোটনিক বলবো। আচ্ছা, এবার দেখো আরেকটি ঘটনা। এবার আমি করলাম কি, জল না নিয়ে 4% NaCl নিলাম, তার ভেতর লোহিত কণিকাটাকে দিলাম, লোহিত কণিকা আরবিসি, এটিকে 4% NaCl এর মধ্যে রাখলাম। তখন কি হবে? দেখো, লোহিত কণিকার ভেতরে যে দ্রবণটা রয়েছে তার গাঢ়ত্ব কিন্তু আর 4% NaCl গাঢ়ত্বের সমান নয়, তার গাঢ়ত্ব কিন্তু অনেক কম। 4% NaCl এর যে বাইরে যে গাঢ়ত্বটা রয়েছে তার থেকে কিন্তু অনেক কম, ঠিক আছে?
তার মানে কি এখানে হচ্ছে হলো কম গাঢ়ত্ব লোহিত কণিকার ভেতরে, আর বাইরে যে আমি NaClটা নিয়েছি সেটার গাঢ়ত্বটা বেশি। তার মানে বাইরে NaClটাকে আমি হাইপারটনিক বলবো কার সাপেক্ষে? ওই আরবিসির ভেতরের যে জলীয় অংশ রয়েছে তার সাপেক্ষে। আচ্ছা, তো তখন কি হবে, এই কম গাঢ়ত্বের দ্রবণ থেকে মানে আরবিসি থেকে, মানে আরবিসি যে লোহিত কণিকা তার ভেতরে যে জলীয় অংশটা আছে তার ভিতরে যে দ্রাবকটা রয়েছে মানে জলটা রয়েছে সেটা কি হবে, কম গাঢ়ত্বের দ্রবণ থেকে বেশি গাঢ়ত্বের দ্রবণ মানে NaCl এর মধ্যে বের হয়ে আসবে। ফলে কি হবে, এই লোহিত কণিকাটা তখন চুপসে যাবে, ছোট হয়ে যাবে আকারে। ঠিক আছে, এই ঘটনাটাকে বলা হয় ক্রিনেশন। এবার এই ঘটনাটা বুঝে নাও যে আরবিসির পক্ষে পাতিত জলও কিন্তু সুইটেবল না, আবার বেশি গাঢ়ত্বের দ্রবণও কিন্তু সুইটেবল না। পাতিত জল ব্যবহার করলে আরবিসিটা ফুলে যায় এবং ফেটে যেতে পারে, আবার 4% বেশি গাঢ়ত্বের দ্রবণ ব্যবহার করলে পরে তখন এটা চুপসে যায়। অর্থাৎ আমাদের রক্তে যে লোহিত কণিকা রয়েছে সেই রক্তের মধ্যে যখন আমরা কোনো ইনজেকশন প্রয়োগ করি সেই ইনজেকশনের গাঢ়ত্বটা কিন্তু সঠিক হতে হবে। অর্থাৎ এই যে লোহিত কণিকার ভেতরে যে জলীয় অংশ রয়েছে সেই জলীয় অংশের যে অভিস্রবণ চাপ, সেই অভিস্রবণ চাপ আমরা যে ইনজেকশনে যে লিকুইডটা বা তরলটা ব্যবহার করব সেই তরলের অভিস্রবণ চাপের সমান হতে হবে। যদি সমান হয় তাহলে কিন্তু এই লোহিত রক্তকণিকা ফুলে উঠবে না, কিছু হবে না, চুপসেও যাবে না, তাই তো? তার মানে আমি কি বললাম যে লোহিত রক্তকণিকার ভেতরে যে জলীয় অংশের যে অভিস্রবণ চাপ সেই অভিস্রবণ চাপটা আমরা শিরাতে ইনজেকশন দেওয়ার জন্য যে তরলটি ব্যবহার করি সেই তরলের অভিস্রবণ চাপ যেন সমান হয়, তাহলে কিন্তু এই লোহিত রক্তকণিকাটা ফুলে উঠবে না বা চুপসেও যাবে না এবং আমাদের শ্বাসকষ্টও হবে না। ঠিক আছে, এবার অভিস্রবণ চাপ কখন সমান হবে? যখন দুজনের গাঢ়ত্ব সমান হবে। এইমাত্র আমরা দেখলাম যে দুটো দ্রবণের অভিস্রবণ চাপ সমান হলে গাঢ়ত্বও সমান হয়, তেমন উল্টোভাবে বলতে পারি গাঢ়ত্ব সমান হলে অভিস্রবণ চাপও সমান হবে। দেখা গেছে যে 0.84% NaCl দ্রবণ, 0.84% NaCl দ্রবণ লোহিত রক্তকণিকা বা আরবিসির সঙ্গে আইসোটনিক। এটার অর্থটা কি? মানে এটার অর্থটা হচ্ছে হলো 0.84% NaCl দ্রবণের মধ্যে যদি আমরা লোহিত রক্তকণিকাকে রাখি তাহলে লোহিত রক্তকণিকা এবং 0.84% এখানে আমরা 0.84% NaCl রাখা আছে, তাহলে লোহিত রক্তকণিকা এবং 0.84% NaCl দ্রবণের মধ্যে দ্রাবক কণার কোনো প্রবাহ হবে না। মানে দ্রাবক কণা এদিক থেকে ভেতরেও ঢুকবে না, এদিক থেকে বাইরেও আসবে না। অর্থাৎ এই দ্রবণ দুটি, তাই আমরা বলবো এই দ্রবণ দুটি আইসোটনিক বা এদের অভিস্রবণ চাপ সমান। আমরা এটাও বলতে পারি 0.84% NaCl লোহিত রক্তকণিকার সঙ্গে আইসোটনিক। কথাটার অর্থ কি? কথাটার অর্থটা হচ্ছে 0.84% NaCl এর যে অভিস্রবণ চাপ লোহিত রক্তকণিকারও অভিস্রবণ চাপ একই বলেই তো দ্রাবক কণার কোনো প্রবাহ হবে না। তো আমাদের জীবদেহে এই অভিস্রবণ চাপ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যেরকম বীজের অঙ্কুরোদ্গমে, কোষের বৃদ্ধিতে, হ্যাঁ, তারপরে জলজ উদ্ভিদ যে মূল দিয়ে জল শোষণ করে, হ্যাঁ, এই সমস্ত কিছু পত্ররন্ধ্রের উন্মোচন, বন্ধভাব, ফুলের দলমণ্ডলের বিকাশ, এগুলো সবগুলো ক্ষেত্রে কিন্তু উদ্ভিদ দেহে এই অভিস্রবণ চাপটা খুব একটা ভাইটাল রোল প্লে করে। প্রাণী দেহেও দেখো আমাদের শরীরের ভেতরে এবং বাইরে যে জলের ভারসাম্য বজায় রাখে, ঠিক আছে, বজায় রাখতে অভিস্রবণ চাপ ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ। যেমন দেখো ORS, আমি একটা বাস্তব উদাহরণ দিচ্ছি, যখন ও মানে শরীর থেকে অনেক জল বের হয়ে যায় তখন ডাক্তারবাবুরা কি বলেন যে ORS খাও, তাই তো? এবার ORS গোলানোর সময় দেখবে প্যাকেটের মধ্যে কিন্তু লেখা থাকে যে ORS এর সম্পূর্ণ প্যাকেটটা তোমরা 1 লিটার জলেই গোলাবে। এবার তোমরা যদি 1 লিটার জলে না গুলিয়ে একটু বেশি গাঢ়ত্বের দ্রবণ বানিয়ে ফেলো, মানে ধরো 500 ml জলের মধ্যে ORS গোলাচ্ছ, তাহলে কিন্তু সেই জলটা আমাদের শরীরে নাও ঢুকতে পারে। ঠিক আছে, আমাদের রক্তের যে অভিস্রবণ চাপ, সেই অভিস্রবণ চাপ আর ORS এর অভিস্রবণ চাপটা যদি তুমি যে ORS জলটা খাচ্ছ তার অভিস্রবণ চাপটা যদি বেশি হয়ে যায়, মানে ORS এর গাঢ়ত্বটা যদি রক্তের গাঢ়ত্ব থেকে বেশি হয়ে যায়, তখন কি হবে, উল্টো ঘটনা হবে। কিন্তু তখন কিন্তু রক্ত থেকে যে প্রয়োজনীয়
মিনারেলসগুলো সেগুলো কিন্তু বের হয়ে আসবে। তো তোমাকে কিন্তু ওই ওআরএসটা খাওয়ার সময় কিন্তু পারফেক্ট কনসেন্ট্রেশন বা গাঢ়ত্বটা মেনটেন করতে হবে। এছাড়া দেখবে ডাক্তারবাবুরা উচ্চচাপ যুক্ত রোগীদের কি হয়, নুন খাওয়ার কথাটা না বলে, নুন খেতে না বলে। এমনিতেই তাদের রক্তচাপটা বেশি। তুমি যদি লবণ বেশি খাও তাহলে কি হবে, সেই লবণ আমাদের রক্তে মিশবে, ফলে ওখানে কণার সংখ্যাটা বাড়বে। কণার সংখ্যা বাড়লে অভিস্রবণ চাপও বাড়বে। লবণের মধ্যে কি থাকে, NaCl থাকে, Na+ এবং Cl- আয়ন থাকে। তো মানুষের রক্তরশ্মি যদি Na+ এবং Cl-, মানুষের রক্তের মধ্যেও কিন্তু Na+ এবং Cl- বর্তমান। তুমি বাইরে থেকে আবার Na+ Cl- খাচ্ছ, ফলে কি হচ্ছে, রক্তের মধ্যে Na+ এবং Cl- আয়নের আধিক্য ঘটবে, অভিস্রবণ চাপ বাড়বে, রক্তের যে অভিস্রবণ চাপ সেটা বাড়বে, রক্তের প্রেশারটা বাড়বে। তো যাদের রক্তচাপ বেশি তারা যদি আবার NaCl বাইরে থেকে খায় তা আলটিমেটলি তাদের ব্লাড প্রেশারটা বাড়বেই। যে কথাটি আমি বললাম যে শিরাতে যখন ইনজেকশন দেওয়া হয় তখন যে দ্রবণটি প্রবেশ করানো হয় তার গাঢ়ত্ব রক্তের গাঢ়ত্বের সমান হওয়া উচিত। না হলে কি হবে, যদি রক্তের গাঢ়ত্ব সমান না হয় তখন কি হবে, তখন যে লোহিত রক্তকণিকাগুলো রয়েছে, মনে করো যে তুমি শিরাতে যে ইনজেকশনটি দেওয়া হচ্ছে তার গাঢ়ত্বটা লোহিত রক্তকণিকার ভেতরে যে দ্রবণটা রয়েছে তার গাঢ়ত্ব থেকে কম, তখন কি হবে, সেই শিরাতে ইনজেকশন দেওয়ার জন্য যে তরলটি ব্যবহার করা হচ্ছে সেই তরলের দ্রাবক কণাটি লোহিত রক্তকণিকার ভেতরে প্রবেশ করবে, লোহিত রক্তকণিকা ফুলে যাবে, খুব বেশি ফুলে গেলে তখন ফেটে যাবে। কিন্তু যদি এমন হয় যে শিরাতে যে ইনজেকশনটি দেওয়া হচ্ছে তার গাঢ়ত্বটা অনেক বেশি, রক্তের ভিতরে যে রেড ব্লাড সেল আছে, লোহিত রক্তকণিকাগুলো আছে, তার ভিতরে যে জলীয় দ্রবণ রয়েছে, কণিকার ভিতরে জলীয় দ্রবণ রয়েছে, তার গাঢ়ত্ব থেকে বেশি, শিরাতে যে ইনজেকশনটা দেওয়া হচ্ছে তার গাঢ়ত্বটা বেশি, তখন কি হবে, সেই লোহিত রক্তকণিকার ভিতর থেকে দ্রাবক জল অংশটি সেটা বের হয়ে আসবে, ফলে লোহিত রক্তকণিকাটা চুপসে যাবে এবং শ্বাসকষ্ট হবে। তার মানে শিরাতে ইনজেকশন দেওয়ার সময় যে দ্রবণটি প্রবেশ করানো হয় বা যেটা স্যালাইন দেওয়ার সময় যে দ্রবণটি প্রবেশ করানো হয়, এই কথাটা কিন্তু সবসময় মাথায় রাখা হয় যে তাদের অভিস্রবণ চাপ রক্তের অভিস্রবণ চাপ আর ওই দ্রবণের অভিস্রবণ চাপ যেন সেম হয়, একই হয়। দেখবে গলাতে ফুসফুস করলে বা কাশি হলে পরে ডাক্তারবাবুরা বা অনেক সময় কিন্তু গার্গেল করতে বলে, নুন জল দিয়ে গার্গেল করতে বলে। আসলে আমাদের বুঝতে হবে যে আসলে এই কাশি বা খুসখুস ব্যাপারটা কেন হয়। তো আমি এখানে একটা ছবির মতো আঁকছি, যে মনে করো, অত ভালো ছবি হবে না হয়তো, বলছি একটা এক্সাম্পল দিয়ে বলছি। ধরো এটা আমাদের শ্বাসনালী। তো কি হয়, এই শ্বাসনালীতে কি হয়, আমি একটু বড় করে দেখাচ্ছি এটা। তাহলে শ্বাসনালীর এই অংশটাকে, গলার এই অংশটাকে আমি বড় করে দেখাচ্ছি। তো এই শ্বাসনালীর ভিতরে কি হয়, এরকম বড় বড় কিছু ব্যাকটেরিয়া জন্মায়, মাইক্রোবস জন্মায়। সেই ব্যাকটেরিয়াগুলো কি হয়, শ্বাসনালীর এই অংশটাকে ফুলিয়ে তোলে, ভেতরে এরকম ফোলা ফোলা মতো তৈরি হয়ে যায়। কাশি হলে পরে তখন এই ফোলা ফোলা এই ভাবগুলো তৈরি হয়, এবং এই ফোলা জিনিসগুলো তৈরি হয় বলে বারবার আমাদের গলার সঙ্গে এগুলোর স্পর্শে আসলে পরে তখন এই জায়গাটা আমাদের খুসখুস করে এবং কাশি সৃষ্টি হয়। তো এবার তুমি যখন নুন জল দিয়ে গার্গেল করবে, এই ফোলা অংশগুলো, গুটি গুটি অংশগুলো যখন নুন জলের সংস্পর্শে আসবে, নুন জলের গাঢ়ত্ব তো বেশি, আর এর ভেতরে যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেই ব্যাকটেরিয়াগুলোর যে শরীরের ভেতরে যে জলীয় অংশ, সেই জলীয় অংশের গাঢ়ত্ব কম। তখন কি হবে যে এদের এই ভেতর থেকে জল অংশটা তখন নুন জলের মধ্যে বের হয়ে আসবে, ফলে কি হবে, এই গুটিগুলো তখন কি হবে, চুপসে যাবে, ছোট হয়ে যাবে। যখন চুপসে যাবে বা ছোট হয়ে গেলে বা চুপসে গেলে তখন কিন্তু এই গলার কাশি বা ফুসফুসের সমস্যাগুলো মিটে যাবে। আচ্ছা, এরপরে দেখো আমি আলোচনা করব অভিস্রবণ চাপ ব্যাপারটা কি। আমি এর আগেও বলেছি যে যখন এরকম ইউ আকৃতির নল, বিপরীত অভিস্রবণ চাপ এবং বিপরীত অভিস্রবণ চাপ, অভিস্রবণ
চাপ। দেখো যখন এরকম দুটো দ্রবণকে আমরা এদিকে মনে করো কম গাঢ়ত্ব আছে আর এদিকে মনে করো বেশি গাঢ়ত্ব আছে, তাহলে কম গাঢ়ত্ব এর দ্রবণকে যখন আমরা বেশি গাঢ়ত্ব দ্রবণ দিয়ে একটা অর্ধবেদ্য পর্দা দিয়ে পৃথক রাখি, তখন আমরা জানি যে কম গাঢ়ত্ব দ্রবণ থেকে, বা এখানে আমরা দ্রাবকও রাখতে পারি, কিন্তু দ্রাবক রাখতে পারি, আর এখানে মনে করো দ্রবণ আছে, তখন আমরা জানি যে কম গাঢ়ত্বের দ্রবণ থেকে বেশি গাঢ়ত্বের দ্রবণের দিকে দ্রাবক কণার প্রবাহ হয়। এটাকে অসমোসিস বা অভিস্রবণ বলে, কিন্তু আমি তো বলছি বিপরীত অভিস্রবণ। বিপরীত অভিস্রবণটা কি? এবার আমি যদি এই বেশি গাঢ়ত্বের দ্রবণের দিকে আমি যদি চাপ প্রয়োগ করি, তখন কি হবে, একটা সর্বনিম্ন চাপে, মানে প্রথম দিকে চাপ বাড়াতে এমন একটা চাপ আসবে যে চাপে এই কম গাঢ়ত্বের থেকে বেশি গাঢ়ত্বের দ্রবণের দিকে দ্রাবকের আর সেরকম একটা প্রবাহ হবে না, বন্ধ হয়ে যাবে প্রবাহটা। বন্ধ হয়ে যাবে বলতে প্রবাহটা হবে না, মানে সোজা কথা বলতে এই দিক থেকে কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বের দিকে যে দ্রাবকের প্রবাহ হবে, উল্টো দিকের প্রবাহটাও একই দিকে একই রেটে হবে, একই হারে হবে। তো এটাকে আমরা বলি যে দ্রাবকের কোনো প্রবাহ হবে না। সেই চাপটাকে আমরা বলবো অভিস্রবণ চাপ। এই অভিস্রবণ চাপটা তাহলে কোন দিকে প্রয়োগ করতে হবে? বেশি গাঢ়ত্বের দ্রবণ বা দ্রবণের দিকে প্রয়োগ করতে হবে। দ্রবণ কথাটা কখন বলবো? যখন আমরা দ্রাবক থেকে এটাকে পৃথক রাখবো, ঠিক আছে? আমি যদি এদিকে দ্রাবক নিই তখন এদিকে বলবো দ্রবণ, আর এদিকে কম গাঢ়ত্ব নিলে এদিকে বেশি গাঢ়ত্বের দ্রবণ বলবো। তখন যে চাপটা প্রয়োগ করব, সর্বনিম্ন যে চাপটা, সেটাকে বলবো অভিস্রবণ চাপ। এবার মনে করো এই সর্বনিম্ন চাপের ভ্যালুটা মনে করো আমি বলছি 5 অ্যাটমসফিয়ার। তুমি কি করলে, না 5 অ্যাটমসফিয়ার না, এর থেকেও বেশি চাপ প্রয়োগ করলে, এবার 10 অ্যাটমসফিয়ার প্রয়োগ করলে, আমার এদিকে চাপ অনেক বাড়িয়ে দিলে তুমি, তখন কি হবে যে তখন এই বেশি গাঢ়ত্বের দ্রবণ থেকে কম গাঢ়ত্বের দ্রবণের দিকে উল্টো পথে দ্রাবক কণার প্রবাহ বেশি হবে। এবং এই ঘটনাটা যেহেতু অভিস্রবণের বিপরীত, তাই এটাকে বিপরীত অভিস্রবণ বলা হয়। তার মানে অভিস্রবণ চাপের থেকে একটু বেশি চাপ প্রয়োগ করলেই সেটা বিপরীত অভিস্রবণ চাপ হয়ে যাবে। ঘটনাটাকে বলা হয় বিপরীত অভিস্রবণ। বিপরীত অভিস্রবণ বা রিভার্স অসমোসিস। রিভার্স অসমোসিস, এটা অনেক সময় আরো লেখা হয়। তো একটা কথা বুঝে যাও যে বেশি গাঢ়ত্বের দ্রবণ বা দ্রবণের দিকে তুমি যদি লেখো নোংরা জল, মানে জলের মধ্যে নোংরা আছে বা জলের মধ্যে বিভিন্ন লবণ মেশানো আছে, আর এইদিকে কম গাঢ়ত্বের দ্রবণের দিকে তুমি মনে করে লিখলে জল। দেখো এটাই হয়, কিন্তু নোংরা জল বা জলের মধ্যে যেখানে অনেক লবণ মেশানো আছে, আর একটা সাধারণ জলকে এরকম যদি সেমি পারমিয়েবল মেমব্রেনের দিকে মেমব্রেন দিয়ে পৃথক রাখা হয় এবং নোংরা জলের দিকে বেশি মাত্রায় চাপ প্রয়োগ করা হয়, তখন কি হবে, এই নোংরা জল থেকে জল কণাগুলো, বিশুদ্ধ জল কণাগুলো এই পাশে চলে আসবে, তাই তো? তার মানে আমরা এই পাশে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে বিশুদ্ধ জল পাবো। কি? বিশুদ্ধ জলটা পাবো। এই বিশুদ্ধ জলটা কোথা থেকে আসলো? এই নোংরা জল বা খারাপ জল থেকে, বা যে জলের মধ্যে বেশি পরিমাণে লবণ মিশ্রিত আছে সেই জলের ভিতর থেকে বিশুদ্ধ জলটা বের হয়ে আসলো। এই ঘটনাটি প্রয়োগ করে কিন্তু সমুদ্রের জলেও রিভার্স অসমোসিস করা হয়, বা বাড়িতে যে সমস্ত ওয়াটার ফিল্টার ব্যবহার করা হয়, যেগুলোতে আরও টেকনোলজি বলে কথাটা লেখা থাকে, তার মধ্যেও এটা ব্যবহার করা হয়। আসলে ওটার মধ্যে কিছুই থাকে না, কোনো টেকনোলজি কিছু নয়, ওটার মধ্যে এরকম একটা সেমি পারমিয়েবল মেমব্রেন বা অর্ধবেদ্য পর্দা দেওয়া থাকে। অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম, তো এটা কি আসলে? দেখো, আমরা বিভিন্ন ফর্মুলার সাহায্যে বা বিভিন্ন সূত্রের সাহায্যে বিভিন্ন সংখ্যাগত ধর্মের মান নির্ণয় করেছি। যেমন বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউলেটের সূত্র, হিমাঙ্ক অবনমন, স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত সূত্র ছিল, অভিস্রবণ চাপ সংক্রান্ত সূত্রও ছিল। তো সেই সব সূত্র থেকে আমরা
তাদের মানটা নির্ণয় করেছি। তো গণনায় প্রাপ্ত মান আর পরীক্ষালব্ধ মানের মধ্যে যদি কোনো ডিফারেন্স হয়, পার্থক্য হয়, তখনই তাকে বলবো আমরা অস্বাভাবিক, এবং এই ঘটনাটাকে অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম বলে। তার মানে পরীক্ষালব্ধ কলিগেটিভ ধর্মের মান এবং গণনায় প্রাপ্ত কলিগেটিভ ধর্মের মান যদি একই না হয়, তখন এই ঘটনাটাকে বলা হয় অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম। এবার অস্বাভাবিক সংখ্যাগত ধর্মের কারণটা কি, কেন হয়? এইটা কারণটা হয় দুটো কারণে। একটা দ্রাবের সংযোজন, আরেকটা হলো দ্রাবের বিয়োজন। একটু খেয়াল করে রাখবে, যতবার আমি এই কলিগেটিভ ধর্মের যতবার আমি বিভিন্ন সূত্র আলোচনা করেছি, ততবার কিন্তু একটা কথা আমি বলেছি যে দ্রাবটাকে তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজিত হতে হবে। কিন্তু যদি না হয়, এরা দ্রাবটা যদি তড়িৎ অবিশ্লেষ্য না হয়, মানে তড়িৎ বিশ্লেষ্য, মানে যদি দ্রাবের বিয়োজন ঘটে, কিন্তু দ্রাবটা যদি অসংযোজিত না হয়ে সংযোজিত হয়, মানে অ্যাসোসিয়েশন হয় দ্রাবের মধ্যে, তাহলে এটা এই দুটো ক্ষেত্রেই দ্রাবের এই দুটো ঘটনাই যদি হয়, তখন কিন্তু যে আমরা ওই সূত্র ব্যবহার করে যে মানটা পেয়েছি আর এক্সপেরিমেন্ট করে বা পরীক্ষালব্ধ মানের মধ্যে কিন্তু পার্থক্য থাকবে, দুটো ভ্যালু কিন্তু সেম হবে না। এই ঘটনাটাকেই বলা হয় অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম। তো প্রথমে দেখা যাক দ্রাবের সংযোজন। যেমন দেখো, বেঞ্জিনের মধ্যে তুমি অ্যাসিটিক অ্যাসিড দ্রবীভূত করছো, বা বেঞ্জয়িক অ্যাসিড দ্রবীভূত করছো, বা ফেনল দ্রবীভূত করছো। এবার এটা মাথায় রাখবে, বেঞ্জিনের মধ্যে কিন্তু অ্যাসিটিক অ্যাসিড, ফেনল বা বেঞ্জয়িক অ্যাসিড এরা দ্রবীভূত করলে কি হয়, এরা ডাইমার তৈরি করে। ডাইমার তৈরি করে মানে, ধরো এটা বেঞ্জয়িক অ্যাসিড COOH C6H5COOH। এটা যখনই বেঞ্জিনের মধ্যে আমি দ্রবীভূত করব, তখন কি হবে, এরকম দুটি কণা মিলে C6H5C OH C6H5 এরকম হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে এরা ডাইমার তৈরি করে। এই ডাইমার গঠন করার ফলে কি হয়, তুমি যখন এই বেঞ্জয়িক অ্যাসিডের আণবিক ওজন নির্ণয় করবে এই চারটা কলিগেটিভ ধর্মের যে কোনো একটা ব্যবহার করে, তখন কি হবে দেখো, এর আণবিক ওজন নর্মালি এর আণবিক ওজন তোমার কত, তুমি যদি সম্পূর্ণটা হিসেব করো কত 122 মনে হতে হবে, এরকম আসতে লাগবে। কিন্তু তুমি যদি ক্যালকুলেশন করো ওই চারটা কলিগেটিভ প্রপার্টির যে কোনো একটা ব্যবহার করে এটার আণবিক ওজন ক্যালকুলেশন করো, তখন দেখবে এটার ভ্যালু 244 আসবে, জাস্ট ডাবল, দ্বিগুণ চলে আসবে। কারণ তো বুঝতেই পারছো কেন ডাবল আসবে, কারণ তোমার এটা বেঞ্জিনের মধ্যে ডাইমার গঠন করছে, অর্থাৎ দুটো অণু মিলে একটা অণুর মতো আচরণ করে। ফলে এক্ষেত্রে তুমি তাহলে এখানে তোমার সংযোজন হলো, ফলে তোমার যে আণবিক ওজনটা তুমি পেয়েছো, সেই আণবিক ওজনটা কিন্তু তোমার বেশি হয়ে যাচ্ছে, তাই তো? আণবিক ওজনটা বেশি হচ্ছে। কিন্তু একটা কথা বলে রাখি, আণবিক ওজন বেশি হচ্ছে, একটা কথা বলে রাখি, তুমি এক্ষেত্রে যা অভিস্রবণ চাপ পাবে, মানে যদি আমি এটাকে পিওর কণা ধরি, থিওরিটিক্যালি যে অভিস্রবণ চাপটা পাবে, প্র্যাকটিক্যালি যেহেতু এখানে কণার সংখ্যাটা কমে গেল, প্র্যাকটিক্যালি তোমার অভিস্রবণ চাপটা কিন্তু কম হবে। দেখো, অভিস্রবণ চাপটা বা স্ফুটনাঙ্কের উন্নয়নটা কম হবে, কিন্তু আণবিক ওজনটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে, ডাবল হয়ে যাবে।
মানে প্র্যাকটিক্যালি তুমি যে আণবিক ওজনটা বার করবে, আর ক্যালকুলেশন করে তুমি যে ক্যালকুলেশন মানে খাতা কলমে ফর্মুলার সাহায্যে যে গণনা করে তুমি এটা বার করবে, আণবিক ওজনের ক্ষেত্রে ডাবল হবে। আর কলিগেটিভ প্রপার্টিগুলো যদি বের করো সেগুলোর ভ্যালুটা কম কম হবে, কমে যাবে, তাই তো? এবার দেখি দ্রাবের বিয়োজন হলে পরে যেমন মনে করো NaCl, দেখো সোডিয়াম ক্লোরাইডকে যদি আমরা জলে মেশাই এবং আমরা ধরে নিই যদি যে সোডিয়াম ক্লোরাইড আয়নিত হবে না, তবে সেক্ষেত্রে তখনই কিন্তু আমরা ওই যে সূত্রগুলো জেনেছি সেই সূত্রগুলো ব্যবহার করে যে মানগুলো পাবো সেটা সব ক্যালকুলেশন এ প্রাপ্ত মান এবং পরীক্ষালব্ধ মান মিলে যাবে। কিন্তু NaCl তো তা হয় না। NaCl আমরা জানি NaCl জলে মেশালেই এটা আয়নে পরিণত হয় Na+ এবং Cl-। তার মানে এক্ষেত্রে তুমি গণনাতে মানে NaCl কে তুমি একটা একক অণু ধরে যে গণনায় যে মানটা পাবে, কোন মানটা গণনায় ওই চারটা কলিগেটিভ প্রপার্টির যে কোনো ভ্যালু, ধরো অভিস্রবণ চাপ, গণনায় যে তুমি অভিস্রবণ চাপের যে ভ্যালুটা পাবে, এক্সপেরিমেন্ট করলে পরে তাহলে পরীক্ষা করলে পরে পরীক্ষালব্ধ বলতে গিয়ে তুমি বাস্তবভাবে পরীক্ষা করছো, তখন যে তুমি অভিস্রবণ চাপটা পাবে, যেহেতু দেখো এখানে কণার সংখ্যাটা বেশি হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু পরীক্ষালব্ধ মান, তাই তো, সেই পরীক্ষালব্ধ মানটা কিন্তু বেশি হবে আর গণনায় প্রাপ্ত মানটা কিন্তু বেশি হবে। তার মানে গণনায় প্রাপ্ত মানটা কম হবে, তাহলে গণনায় প্রাপ্ত মানটা লেস দেন পরীক্ষালব্ধ মান হবে। আচ্ছা, এটা কিন্তু তোমার অভিস্রবণ চাপ, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, হিমাঙ্কীয় অবনমন, স্ফুটনাঙ্কের উন্নয়ন এদের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু আণবিক ওজনের ক্ষেত্রে কিন্তু তোমার অন্যরকম ভ্যালু আসতে পারে। আণবিক ওজনের ক্ষেত্রে কিন্তু উল্টো হবে, এটা জাস্ট রিভার্সটা হবে। কেন হবে আমি বলবো। তার মানে যেহেতু দ্রাবের বিয়োজন বা সংযোজন হলে পরে, সংযোজন হলে দ্রাবের কণার সংখ্যাটা কমে যাচ্ছে আর বিয়োজন হলে পরে দ্রাবের কণার সংখ্যাটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে, তাই পরীক্ষালব্ধ মান এবং গণনায় প্রাপ্ত মানের মধ্যে পার্থক্য তৈরি হয়। তাই এই ঘটনাটাকে বলা হয়, এই ঘটনাটাকে বলা হয় অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম। এবার অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম যাতে গণনায় প্রাপ্ত মান আর পরীক্ষালব্ধ মান মেলানো যায়, ম্যাচ করানো যায়, তার জন্য একটি ফ্যাক্টর ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় ভ্যান টপ গুণক বা ভ্যান টপ ফ্যাক্টর। এটাকে আই দিয়ে লেখা হয়। তাহলে এবার আমরা পরে জানবো ভ্যান টপ ফ্যাক্টর, ভ্যান টপ ফ্যাক্টর বা ভ্যান টপ গুণক, ভ্যান টপ গুণক, এটাকে আই দিয়ে লেখা হয়। আই সমান সমান পরীক্ষালব্ধ কলিগেটিভ ধর্ম বাই গণনায় প্রাপ্ত কলিগেটিভ ধর্ম। তার মানে এক্সপেরিমেন্টাল বাই থিওরিটিক্যাল। এক্সপেরিমেন্টালে EX লিখলাম আর থিওরিটিক্যালে THEO এরকম করে লিখলাম। এবার দেখো, যদি পরীক্ষালব্ধ আর গণনায় প্রাপ্ত মান সেম একই হয় তাহলে কি I = 1 হবে। তাহলে যখন I = 1 তখন এক্সপেরিমেন্টাল ভ্যালু আর থিওরিটিক্যাল ভ্যালুর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আচ্ছা, এবার এই কলিগেটিভ ধর্ম বলতে কি বোঝাচ্ছি আমি? তার মানে আমি বলতে চাই যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, এইটার ক্ষেত্রে কি I সমান সমান তাহলে ডেল্টা পি এক্সপেরিমেন্টাল বাই ডেল্টা পি থিওরিটিক্যাল।
তোমাদের মনে এখানে একটা কনফিউশন অ্যারাইজ হবে যে আমি তো বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের ক্ষেত্রে ডেল্টা পি বাই পি জিরো বলেছিলাম, তবে এখানে শুধু ডেল্টা পি কেন লিখলাম? আসলে দেখো এখানে ডেল্টা পি বাই পি জিরো, আবার এখানেও দেখো ডেল্টা পি থিওরিটিক্যাল বাই পি জিরো, পি জিরো তো সেমই থাকবে, পি জিরো কাটা চলে যাবে, তার মানে এটা। তাহলে তোমার কি আসলো? ডেল্টা পি এক্সপেরিমেন্টাল সমান আই গুণন ডেল্টা পি থিওরিটিক্যাল। এবার একটা কথা মাথায় রাখবে যে এক্সপেরিমেন্টাল ভ্যালু তো আর তুমি খাতায় কলমে করতে পারবে না, এই ভ্যালুটা তোমার যা দেওয়া থাকতে হবে, এই ভ্যালুটা তোমাকে মানে বলে দেবে, এটা তোমার বলে দেবে মোট কথা, ঠিক আছে? মানে এর কোনো একটা জিনিস বলে দেওয়া আছে মানে বুঝতে হবে এটা এক্সপেরিমেন্টাল জিনিস এই সমস্ত ঘটনার ক্ষেত্রে। আর এই থিওরিটিক্যাল যে জিনিসটা রয়েছে সেটা মানে তো তোমার ফর্মুলা দিয়ে করতে হবে। তার মানে কি? আলটিমেটলি ডেল্টা পি এক্সপেরিমেন্টাল সমান আই গুণন এক্স টু গুণন পি জিরো, ডেল্টা পি থিওরিটিক্যাল মানে হচ্ছে এক্স টু গুণন পি জিরো, এরকম হবে। ঠিক একই রকম ভাবে আমরা স্ফুটনাঙ্কের উন্নয়নের ক্ষেত্রে কি লিখতে পারি? স্ফুটনাঙ্কের উন্নয়ন এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? স্ফুটনাঙ্কের উন্নয়নের ক্ষেত্রে তাহলে আই সমান সমান ডেল্টা টিবি এক্সপেরিমেন্টাল বাই ডেল্টা টিবি থিওরিটিক্যাল মানে গণনা। তার মানে সুতরাং ডেল্টা টিবি এক্সপেরিমেন্টাল সমান সমান আই গুণন ডেল্টা টিবি থিওরিটিক্যাল মানে গণনা। আই গুণন ডেল্টা টিবি থিওরিটিক্যাল মানে কি? এটা ফর্মুলা কেবি গুণন এম, এই ভ্যালুটা দেওয়া থাকবে, এক্সপেরিমেন্টাল ভ্যালুটা অবশ্যই দেওয়া থাকতে হবে, নাহলে তো বের করতে পারবে না। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বুঝে নাও তুমি, সেটা হচ্ছে যে যখন এই এক্সপেরিমেন্টাল ভ্যালু থিওরিটিক্যাল ভ্যালু থেকে মানে এই যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন এর যে এক্সপেরিমেন্টাল পরীক্ষালব্ধ মান এটা থিওরিটিক্যাল মানের থেকে বেশি হয়, তখন কি হবে? আই গ্রেটার দেন 1 হবে। তার মানে আমি কি বলতে পারি? এই জায়গাটা বলতে পারি আই গ্রেটার দেন 1 হলে পরে ডেল্টা পি এক্সপেরিমেন্টাল গ্রেটার দেন ডেল্টা পি থিওরিটিক্যাল। আচ্ছা, এবার ঠিক একই রকম ভাবে যদি আই ইকুয়াল টু 1 হয় তাহলে কি এই দুটো ভ্যালু সেম, আবার যদি আই লেস দেন 1 হয় তখন ডেল্টা পি এক্সপেরিমেন্টাল লেস দেন ডেল্টা পি থিওরিটিক্যাল। এটা গেল হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের ক্ষেত্রে বললাম আমি। এবার একটু খেয়াল করে দেখো তোমরা, সেটা হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন এখানে আমি লিখছি ডেল্টা পি এক্সপেরিমেন্টাল সমান সমান পি জিরো গুণন এক্স টু, টোটালটাই এক্সপেরিমেন্টাল। এবার খেয়াল করে দেখো পি জিরো গুণন এক্স টু, এক্স টু মানে কি? দ্রাবের মোল সংখ্যা, মানে কি W2 বাই M2 আর অ্যাপ্রক্সিমেশন করলে W1 বাই M1। আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে তাহলে ডেল্টা পি এক্সপেরিমেন্টাল সমান সমান পি জিরো গুণন W2 বাই M2 উল্টো হয়ে যাবে M1 বাই W1। আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে একটা জিনিস বোঝো যে এই যে বাষ্পচাপের অবনমন, এটা তো আর আপেক্ষিক অবনমন নয়, এটা ভাগ করলে তখন আপেক্ষিক হবে। এই যে অবনমনটা সেটা আণবিক ওজনের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক। দেখো এটা উপরে রয়েছে না নিচে রয়েছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই তো? সেটা এক্সপেরিমেন্টালি হোক কি থিওরিটিক্যালি হোক। তাহলে এই জায়গাটাতে আমি কি চেঞ্জ করতে পারি যে আই সমান সমান 1 বাই আণবিক ওজন M2, এটা কি এক্সপেরিমেন্টাল, বাই 1 বাই আণবিক ওজন কি থিওরিটিক্যাল।
যেহেতু বিপরীত সম্পর্ক, রিভার্স রিলেশন, এখানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে 1 1 কাটা যাবে। তার মানে আই কি হয়ে যাবে তখন? আই হয়ে যাবে আণবিক ওজন থিওরিটিক্যাল বাই আণবিক ওজন এক্সপেরিমেন্টাল। যে কথাটি আমি বলছিলাম যে আই গ্রেটার দেন 1 হলে পরে তখন কি আমরা লিখতে পারি যে M2 থিওরিটিক্যাল গ্রেটার দেন আণবিক ওজন এক্সপেরিমেন্টাল। খেয়াল করে দেখো, এইখানে আই গ্রেটার দেন 1 হলে পরে বাষ্পচাপের উন্নয়ন এক্সপেরিমেন্টাল গ্রেটার দেন থিওরিটিক্যাল হয়। ঠিক এটা হচ্ছে কোয়ালিটেটিভ ধর্মের সাপেক্ষে। আর আণবিক ওজনের সাপেক্ষে ঠিক কিন্তু উল্টো ঘটনা। আই গ্রেটার দেন 1 হলে পরে গণনায় প্রাপ্ত ওজনটা, আণবিক ওজনটা গ্রেটার দেন পরীক্ষালব্ধ আণবিক ওজন। তার মানে একটা কথা আমরা বুঝে গেলাম, সেটা হচ্ছে যে আণবিক ওজন গণনায় প্রাপ্তটা বেশি হবে আর আণবিক ওজন পরীক্ষালব্ধ মানটা কম হবে। এটা কখন হবে? যখন দ্রাবের যখন দ্রাবের বিয়োজন ঘটবে, দ্রাব ভেঙে যাবে, তাই তো? বিয়োজন ঘটবে। বিয়োজন ঘটলে এই ঘটনাটি ঘটবে। তার মানে আমরা বুঝলাম যে যখন দ্রাবের বিয়োজন ঘটে তখন আই গ্রেটার দেন 1 হয়, এবং আই গ্রেটার দেন 1 হলে এক্সপেরিমেন্টাল যে কোয়ালিটেটিভ ধর্মটা পাবো সেটা থিওরিটিক্যাল কোয়ালিটেটিভ ধর্মের থেকে বেশি হয়। দেখো, স্ফুটনাঙ্ক উন্নয়নের ক্ষেত্রে আই সমান সমান ডেল্টা টিভি এক্সপেরিমেন্টাল বাই ডেল্টা টিভি থিওরিটিক্যাল। তার মানে আমি এখানে উল্টো করে আসি, ডেল্টা টিভি এক্সপেরিমেন্টাল সমান সমান আই গুণন ডেল্টা টিভি থিওরিটিক্যাল। মানে পরীক্ষালব্ধ স্ফুটনাঙ্ক উন্নয়নের মান সমান সমান আই দিয়ে গুণ করতে হবে অবশ্যই ডেল্টা টিভি থিওরিটিক্যাল, মানে গণনায় প্রাপ্ত মানের সাথে আই দিয়ে গুণ করতে হবে। তার মানে কি আই গুণন গণনায় প্রাপ্ত মানটার ফর্মুলাটা কি? কেবি গুণন এম। আচ্ছা, একটা জিনিস বুঝে নাও, তাহলে এখানে ডেল্টা টিভির ক্ষেত্রে এক্সপেরিমেন্টাল বাই থিওরিটিক্যাল, কিন্তু যখনই এই ব্যাপারটা তো জানো যে ডেল্টা টিভি সমান সমান কেবি গুণন এম, আর এম মানে হচ্ছে মোলালিটি। তাহলে কেবি মোলালিটি মানে W2/M2, মানে M2টা নিচে আছে। তার মানে কি আণবিক ওজনের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই তো? তাহলে ডেল্টা টিভি প্রপোর্শনাল টু 1/M2। তার মানে আই সমান সমান 1/M2 এক্সপেরিমেন্টাল বাই 1/M2 থিওরিটিক্যাল। 1 1 কাটা যাবে, উপরে চলে যাবে থিওরিটিক্যাল, নিচে আসবে এক্সপেরিমেন্টাল। তার মানে দেখো এখানে রিলেশনটা ঠিক উল্টো হচ্ছে, যে আই সমান সমান ডেল্টা টিভি এক্সপেরিমেন্টাল বাই ডেল্টা টিভি থিওরিটিক্যাল। আর আণবিক ওজনের ক্ষেত্রে ঠিক উল্টো, আই সমান সমান আণবিক ওজন থিওরিটিক্যাল বাই আণবিক ওজন এক্সপেরিমেন্টাল। আচ্ছা, এক্সপেরিমেন্টাল ভ্যালুগুলো কিন্তু সবই দেওয়া থাকতে হবে ক্যালকুলেশনের জন্য, থিওরিটিক্যাল ভ্যালুগুলোই ক্যালকুলেশন করা যেতে পারে। ঠিক এখানে কিন্তু উল্টো রিলেশন হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এই ব্যাপারটাও দেখে নাও যে আমরা হিমাঙ্ক অবনমনের ক্ষেত্রে আমরা কি করতে পারি। একই আসবে, আণবিক ওজনের সম্পর্ক সব ক্ষেত্রেই সেম। হিমাঙ্ক অবনমনের ক্ষেত্রে আমরা কি করব? আই তাহলে ডেল্টা টিএফ এক্সপেরিমেন্টাল বাই ডেল্টা টিএফ থিওরিটিক্যাল, এটা হিমাঙ্ক অবনমনের ক্ষেত্রে। সুতরাং ফর্মুলাটা হলো ডেল্টা টিএফ এক্সপেরিমেন্টাল সমান সমান আই গুণন ডেল্টা টিএফ থিওরিটিক্যাল। তারপরে দেখো, অভিস্রবণ চাপের ক্ষেত্রে আমরা কি করব? তাহলে আই সমান সমান এক্সপেরিমেন্টাল অভিস্রবণ চাপ বাই থিওরিটিক্যাল অভিস্রবণ চাপ। সুতরাং পাই এক্সপেরিমেন্টাল সমান সমান আই গুণন থিওরিটিক্যাল। দেখবে তোমাদের ভ্যান্টক গুণকের সংজ্ঞা তোমাদের বইয়ে শুধু অভিস্রবণ চাপ দিয়ে সংজ্ঞাটা বলেছে, কিন্তু এটা অভিস্রবণ চাপের ক্ষেত্রে প্রযোজ্য হবে এমন কোনো ব্যাপার নয়। তার জন্য আমি সংজ্ঞার ক্ষেত্রে দেখবে কলিগেটিভ ধর্মের কথা বলছি, যে কোনো কলিগেটিভ ধর্মের ক্ষেত্রে এটা প্রযোজ্য। একটি করে দ্রবণের উদাহরণ দাও যেখানে আই ইকুয়াল টু 1, আই লেস দেন 1 এবং আই গ্রেটার দেন 1। এটা একটু বুদ্ধি করে তোমরা করবে, এটা হোমওয়ার্কে থাকবে তোমাদের। এবার আমরা এই আই বা ভ্যান্টক গুণক এটা কি করে বার করতে পারি যদি দ্রাবের বিয়োজন হয় বা সংযোজন হয়। তাহলে প্রথমে ধরো দ্রাবের বিয়োজন হচ্ছে, তাহলে
বিয়োজন মাত্রা সমান সমান আলফা ধরে নিই, তাই তো? তাহলে বিয়োজন মাত্রাটাকে আমরা আলফা ধরে নিচ্ছি। তাহলে কি হবে? আলফা সমান সমান i মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান। আচ্ছা, এখানে আলফাটা কি বিয়োজন মাত্রা, আইটা কি ভ্যান টপ গুণক, এনটা কি? এন হচ্ছে হলো বিয়োজনে উৎপন্ন কণার সংখ্যা, বিয়োজনে উৎপন্ন কণার সংখ্যা। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে, ধরো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটার ক্ষেত্রে তো থিওরিটিক্যাল আর এক্সপেরিমেন্টাল ভ্যালু মিলবে না, কারণ এটা আয়নিত হয়, এটা আয়নীয় যৌগ, তোমরা জানো। তাহলে এদের ক্ষেত্রে কণার সংখ্যা কয়টা হবে দেখি, Mg2+ আর হচ্ছে 2Cl-। তাহলে মোট কণার সংখ্যা 3টি, তার মানে n সমান সমান 3। তাহলে আলফা সমান সমান কি হবে? i মাইনাস ওয়ান বাই 3 মাইনাস ওয়ান। তাহলে কত হবে? 2। তাহলে i মাইনাস ওয়ান সমান সমান 2 আলফা, তাহলে i সমান সমান 2 আলফা প্লাস 1। তার মানে দেখো এটার ক্ষেত্রে i এর সঙ্গে আলফার সম্পর্ক হচ্ছে i ইজ ইকুয়াল টু 2 আলফা প্লাস 1। ঠিক একই রকম ভাবে তোমরা Al2SO4 হোল থ্রাইস এটা করবে, Al2SO4 হোল থ্রাইস, এটার ক্ষেত্রে i এবং আলফা এর সম্পর্কটা কি এটা বের করবে। তো এটা গেল বিয়োজনের ক্ষেত্রে। এবার দেখো আমি যদি ধরি সংযোজন হচ্ছে, সংযোজন হচ্ছে, যেমন তোমরা জানো বেঞ্জিনের মধ্যে যদি বেঞ্জোইক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড বা ফেনল নেই তখন এগুলো সংযোজন হবে। বেঞ্জোইক অ্যাসিড কিন্তু যদি জলে নেই তখন বিয়োজন হবে, বেঞ্জিনে নিলে সংযোজন হবে। যদি সংযোজন হয় তা তখন আমার কি, ধরো সংযোজন মাত্রা মানে কয়টা অণু সংযোজিত হচ্ছে, তাই তো? মানে কত ভগ্নাংশ সংযোজিত হচ্ছে, মাত্রা বলছি, কত ভগ্নাংশ সংযোজিত হচ্ছে সেটাকে মনে করে আমি আলফা ড্যাশ লিখছি। আলফা ড্যাশ ইজ ইকুয়াল টু i মাইনাস ওয়ান বাই 1 বাই n মাইনাস ওয়ান। আচ্ছা, এখানে এনটা কি? এনটা হচ্ছে হলো কয়টা অণু সংযোজিত হচ্ছে, তাই তো? এন হচ্ছে হলো সংযোজিত অণুর সংখ্যা, মানে কয়টা অণু সংযোজিত হচ্ছে। ঠিক আছে, যেমন ধরো বেঞ্জোইক অ্যাসিডের ক্ষেত্রে তোমার দুটো অণু সংযোজিত হয় তখন এর ভ্যালু হবে 2। কিন্তু দেখো এখানে ওই আগের ফর্মুলা আর এই ফর্মুলার মধ্যে পার্থক্য হচ্ছে একটাই, ওখানে ছিল n-1 আর এখানে হচ্ছে হলো 1 বাই n। এখানে শুধু এই জায়গাটা রেসিপ্রোকাল হয়ে যাচ্ছে। তো আমি যদি এবার ওই ভ্যান টপ গুণক দিয়ে সবগুলো ফর্মুলাকে এক জায়গায় করি, তাহলে i সমান সমান কি আমার ডেল্টা পি এক্সপেরিমেন্টাল বাই ডেল্টা পি থিওরিটিক্যাল। এটা কার ক্ষেত্রে? এটা বাষ্পচাপের অবনমনের ক্ষেত্রে। i সমান সমান ডেল্টা টিবি এক্সপেরিমেন্টাল বাই ডেল্টা টিবি থিওরিটিক্যাল। i সমান সমান ডেল্টা টিএফ এক্সপেরিমেন্টাল বাই ডেল্টা টিএফ থিওরিটিক্যাল। i সমান সমান পাই এক্সপেরিমেন্টাল বাই পাই থিওরিটিক্যাল। এবার দেখো যদি একই দ্রবের দ্রবণ তৈরি করা হয় তাহলে কি সবগুলোর ক্ষেত্রে তুমি ধরো একই দ্রবের দ্রবণ বানাচ্ছো, তাহলে সবার ক্ষেত্রে আই ভ্যালুটা সেমই হবে। আর যদি আই ভ্যালু সেম হয় তাহলে তুমি সবার ক্ষেত্রে যদি আই ভ্যালু সেম হয়, মনে করো কোনো একটি প্রশ্নে এরকম অবনমন দেওয়া আর এরকম কিছু তার সাথে স্ফুটনাঙ্কের উন্নয়নের কোনো সম্পর্ক বের করতে বলছে, যদি আই ভ্যালুটা দ্রবণের সেম হয় কখন আই ভ্যালু সেম হবে, যখন একই দ্রাব্যে দ্রবণ বানাবো তখন আই ভ্যালুটা সেম হবে। যদি আই ভ্যালুটা সেম হয় তাহলে আমরা কি বলতে পারি, যখন আই সেম, তাই তো, মানে একই দ্রাব্যে বানাচ্ছি, তখন আমরা কি বলতে পারি যে এইটা সমান সমান এইটা হয়ে যাবে। আর এইটা সমান সমান এইটা হয়ে গেলে এখান থেকে আরো আমরা কোনো রিলেশন ব্যবহার করে এই যে ফর্মুলাগুলোতে বসিয়ে, মনে করো এই থিওরি ক্যালকুলেশনে জানা, এটা ক্যালকুলেশন করার জিনিসপত্র দেওয়া রয়েছে, এইটাও ক্যালকুলেশন করার জিনিসপত্র দেওয়া রয়েছে, এই এক্সপেরিমেন্টাল ভ্যালু স্ফুটনাঙ্কের উন্নয়নে এইটা দেওয়া রয়েছে, জিজ্ঞেস করলো তোমাকে এইটা কত। এটা অনায়াসে আমরা এই জাতীয় সমস্যাগুলো খুব সহজে করতে পারবো।